আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এসএস এর প্রি মেডিকেল কোর্সের ইংরেজি ক্লাসে আমি মির্জালাল সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। হ্যাঁ, আমরা একটু কমেন্ট করব আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ। তো যারা এই মুহূর্তে আমাদের আমাদের সাথে যুক্ত আছেন একটু ক্লাসটা শেয়ার করে দেবেন প্লিজ। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা ট্রাস্ট মি আপনার লাইফের বেসিক কাভার করার প্লাস মেডিকেলে 1 মার্ক কমন পাওয়ার একটা বিশাল চাবিকাঠি হতে যাচ্ছে। আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ ইংরেজির বেসিক নিয়ে আপনার আর জীবনেও সমস্যা থাকবে না। সো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে এবং টাইমলাইনেও রেখে দিতে পারেন। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আমাদেরকে একটু জানাবেন আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা জাস্ট আর কয়েক সেকেন্ড পরেই চলে যাব, ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। তো যারা যুক্ত আছেন তাদেরকে একটু বলি, মানে যারা মনে করছেন যে আমাদের ইংরেজির বেসিকে মারাত্মক সমস্যা বা বেসিক সম্পর্কে জানিই না, আজকের ক্লাসটা আপনার জীবনে মানে বেস্ট টনিক হতে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, বেসিক রিলেটেড যত প্রবলেম আছে আমরা সব সলভ করব সাইড বাই সাইড। আমি আপনাদেরকে একটু দেখায় রাখি, দেখেন আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমরা আজকে বেসিক তো কাভার করবই, হ্যাঁ বেসিকটা পুরোটা কাভার হয়ে যাবে। সাইড বাই সাইড দেখেন এইখানে আমি আপনাদেরকে অ্যাডমিশনের মানে মেডিকেল অ্যাডমিশনে এবং ডেন্টাল অ্যাডমিশনে আসা যে কোয়েশ্চেনগুলো এগুলো আপনি কত ইজিলি সলভ করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, মানে এগুলো হচ্ছে সব আমাদের ক্লাসের উপর ডিপেন্ড করে আজকে। হ্যাঁ, হ্যাঁ আমাদের ক্লাসের উপর ডিপেন্ড করে দেখবেন এই কোশ্চেনগুলো আপনারা সলভ করতে পারবেন। সো খুব বেশি টেনশিত না হয়ে জাস্ট টেনশনের চাইতে একটু অ্যাটেনশন দিয়ে যদি ক্লাসটাতে যুক্ত থাকেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য বেসিকের প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবেন। জাস্ট পুরো ক্লাসটায় যুক্ত থেকে মনোযোগ দিয়ে করতে থাকেন। ওকে, সো দাদা এবং দিদিরা, আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ক্লাসটা মূলত বেসিক নিয়ে মেডিকেলের, যদিও আমরা বেসিক বলেছি এইখানে আপনার অ্যাডভান্স সহ কাভার হয়ে যাবে। ওকে, সো আমরা আজকে কথাটা মানে টপিকটা হলো গিয়ে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। ওকে, সো আসেন, যেহেতু অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা এখন সামনের দিকে যেতে পারি। তো শুরুতেই আমরা একটু শুরু করি একটা কোয়েশ্চেন দিয়ে। হ্যাঁ, আমরা একটা কোয়েশ্চেন দিয়ে আপনাদের সাথে আমাদের ইংরেজি ক্লাসের জার্নিটা শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের স্ট্রাকচারটি, হ্যাঁ নিচের কোন স্ট্রাকচারটা সঠিক নাকি সবগুলোই সঠিক। এই মুহূর্তে আমাদের সাথে যে বা যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা ক্লাসটা দেখবেন, এক ভাই সরি এক বোন জিজ্ঞেস করছে নোট করবো কিনা। না, নোট করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট ক্লাসটা দেখেন। আমরা এই পিডিএফটা তো আপনাদের সাথে শেয়ার করে দিবই। তো এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, একটা প্রশ্নে অপশন হচ্ছে 6টা। হ্যাঁ, আচ্ছা 7 নাম্বার একটা অপশন দিয়ে দিই, কেমন? 7 নাম্বার একটা অপশন দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। সেটা হচ্ছে অল অফ অ্যাবাভ। ঠিক আছে, তো যারা যারা আমরা এখানে যুক্ত আছি আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি। আমি এখানে লিখে রাখছি, দেখেন যে নিচের কোন স্ট্রাকচারটা সঠিক। হ্যাঁ, হুইচ ওয়ান, কোনটা সঠিক, অর অল দ্য স্ট্রাকচারস আর কারেক্ট, কোনটা হইতে পারে আমরা একটু খেয়াল করে দেখি তো। আচ্ছা, আমাদের লিমন ভাই বলছেন সবগুলো। সালমান ভাই না না নোট করতে হবে না। রাইসা, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো আমরা অ্যাজ ইউজুয়ালি ছোটোবেলা থেকে জেনে আসছি। ক্লাসটাতে জাস্ট দেখেন, আপনি যদি 30 থেকে 40 মিনিট মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনি দেখবেন যে মানে ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স কত সহজেই হ্যাঁ বলাও হবে করাও হবে। হ্যাঁ, তো দেখেন আমি এখানে লিখে রাখছি নিচের কোন স্ট্রাকচারটা সঠিক। এখানে কি একটা স্ট্রাকচার সঠিক নাকি সবগুলোই সঠিক? তো আমাদেরকে ছোটোবেলা থেকে সাধারণত বলা হয়েছে যে আমরা যখন সেন্টেন্স লিখি শুরুতে থাকে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, এরপরে একটা মানে গদ বাঁধা নিয়ম আমাদেরকে পড়ায় দেওয়া হয়েছে, বুঝছেন? গদ বাঁধা নিয়ম পড়া হয়েছে যে আমরা এইভাবে পড়ছি, গাছের ওই যে দেখছেন না, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। আমরা অবুজের মতো গাছের পাতা সবুজ পড়ে আসছি কিন্তু মাগার কাজে লাগাইতে পারি নাই। আজকে খেলা হবে ইনশাল্লাহ, জাস্ট 45 মিনিটস মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পড়ে আসছি সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি আমাদেরকে পড়ানো হয়েছে অবজেক্ট, এই অবলিক মানে হলো অথবা, কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তো আমরা ছোটবেলা থেকে এইটাই পড়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে এর বাইরে যায় কিনা। হ্যাঁ, আমরা দেখব। 2 নাম্বার দেখেন,
বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এটা কি হইতে পারে? 3 নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এখানে কমপ্লিমেন্ট নাই। আবার এখানে দেখেন অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, এক্সটেনশন নাই। 4 নম্বরে চলে আসছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এক্সটেনশন, নাই কি? অবজেক্ট নাই। ওকে, তারপরে চলে আসছে কি দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, এক্সটেনশন আছে। তো এটা দেখার পরে অনেকে চিন্তা করবে রাসেল ভাই এ কি হইলো? হ্যাঁ, আচ্ছা নাম্বার 6 সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এইখানে যতগুলাই স্ট্রাকচার দেখছেন সবগুলোই কারেক্ট। শুধু তাই না, এর বাহিরেও আমরা আরো 5 থেকে 7টা স্ট্রাকচার আনতে পারবো। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে এইখানে যতগুলো স্ট্রাকচার দেখছেন সবগুলোই কারেক্ট, এবং আপনি যদি স্ট্রাকচার ধরতে না পারেন আপনি ইনডিরেক্টলি কট খাবেন কোন জায়গাটায় আমি আপনার একটু বলি। যে ভদ্রলোক অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনের পার্থক্য জানে না ও জীবনে প্যাটস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে না। যে ভদ্রলোক বা ভদ্রমহিলা অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনের পার্থক্য জানে না উনি জীবনেও ভয়েস চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, বিপদে পড়ে যাবে। বড় সেন্টেন্স আসলেই চিন্তা করবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তো ক্ষমা না চেয়ে আপনি যদি এই কোয়েশ্চেনের ক্ষমা ফাটাই দিতে চান, মানে চেহারা পাল্টে দিতে চান, আপনি যদি বস হইতে চান, তাহলে দাদা আপনার এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি অল অফ অ্যাবাভ লিখছি, তার মানে এগুলোই যে অল তা কিন্তু না, এর বাইরেও আমি আপনাকে এইভাবে স্ট্রাকচার লিখে দেবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এরপর দেখবেন এক্সটেনশন প্লাস এক্সটেনশন প্লাস আবার এক্সটেনশন প্লাস আবার এক্সটেনশন প্লাস আবার এক্সটেনশন। এখন যিনি এক্সটেনশনই চেনে না ও তো চিন্তা করবে যে ভাই এ কি হলো? হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর এক্সটেনশন 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 5 বার, এটাও কি বাস্তব? হা হা হা, জি এটা বাস্তব। ঠিক আছে, কেমনে হয় আসেন আমরা যার সামনের দিকে যাই। তা আমি একবার বেসিক থেকে দেখাই দিই আপনাদেরকে, খেয়াল রাখেন। কিন্তু আপনার কাছে মনে হতে পারে ভাই এই জায়গা থেকে কি কোয়েশ্চেন আসে, আমি তো আপনাকে দেখাবো। আমি তো আগেই বললাম আমি আপনাকে মেডিকেলের কোয়েশ্চেন দেখাবো, আমি আপনাকে এখান থেকে বিসিএস এর কোয়েশ্চেন দেখাবো, আমি আপনাকে রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখাবো। আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজ সহজ জিনিসগুলো আমাদের, মানে এত সহজ সহজ বাট এত ইম্পর্টেন্ট জিনিসগুলো কেন আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। আসেন আমরা ধাপে ধাপে যাচ্ছি। সো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়গুলো আলোচনা করব এই সবগুলোই আমি আলোচনা করব আপনাদের কাছে আজকে টিজি অনুসারে। তো ওই আমি আমার এক স্টুডেন্টরা জিজ্ঞেস করছিলাম যে বাবা বলো দেখি টিজি মানে কি। তো বলতেছে ভাই টিজি তো খুব সহজ, তাসলিমা গিয়াস। টিজি মানে মূলত তাসলিমা গিয়াস না, হ্যাঁ, বা ওই যে তানিয়া গিয়াসও না। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, টিজি মানে হলো ট্র্যাডিশনাল গ্রামার। আমরা আজকে দেখব ট্র্যাডিশনাল গ্রামারের এই বেসিকগুলো জানলে আপনি কিভাবে 100% সামনের দিকে আগাইতে পারবেন। তাহলে আমরা শুরুতে চলে আসছি। দেখবেন আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে বলো তো সাবজেক্ট কাকে বলে, আমরা একটা গদ বাঁধা কথা বলে আসি। হ্যাঁ, আমরা কি বলি জানেন, কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এটা একটা। আরেকটা হলো হ্যাঁ, কোনো সেন্টেন্সে ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট। কি ভয়ঙ্কর একটা ঘটনা দেখেন, আমি আপনাদেরকে দুই একটা বাক্য লিখা দেখাই। আচ্ছা বলেন তো, আমরা যখন প্যাসিভ ভয়েস লিখছি যে রাইস ইজ ইটেন বাই আস, ধরেন কথার কথা উই ইট রাইসকে রাইস ইজ ইটেন বাই আস বানাই দিছি। এখন বলেন তো কেউ যদি বলে কোনো সেন্টেন্সে ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট, ভাই এই যে দেখেন তো ইটেন মানে হলো এখানে খাওয়া হয়, খাওয়ার কাজ কি কখনো রাইস করে? করে না। তাহলে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে আমরা যখন বলি কোনো সেন্টেন্সে ভার্বের কাজ যে করে, ভাই এইখানে খাওয়ানোর কাজ করছে কিটা? আস করছে, তাহলে আসটা কি সাবজেক্ট বলবেন? বলা যাচ্ছে না। তাই কেউ যদি বলে যে কোনো সেন্টেন্সে যে ভার্বের কাজ করে সেই সাবজেক্ট, তাহলে ভাই আপনি এখানে ভুল করে ফেলবেন। তাহলে আসেন ভুলকে ছুঁড়ে ফেলে রুলটা শিখে নেই। ওকে, তাহলে দেখেন এইখানে কিন্তু সাবজেক্ট বাট কাজ করে নাই। হ্যাঁ, আবার অনেকে বলে না ভাইয়া, হ্যাঁ সাবজেক্ট কি জিনিস জানেন? সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়। এখন আপনি বলেন যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই যদি সাবজেক্ট হয়, তাহলে আসেন আমি আপনাকে একটা বাক্য লেখা দেই। ধরেন আমি লিখলাম যে হিমু, একটা নাম লিখলাম আর কি। হ্যাঁ, ধরেন আমি লিখলাম হিমু স আ বিউটিফুল টল ইয়াং হোয়াইট আমেরিকান লেডি। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, মানে আমাদের যে পড়ানোর ধারণা কমপ্লিটলি আপনার চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করেন তো বাবা, আমি যদি বলি হিমু স আ বিউটিফুল টল ইয়াং হোয়াইট আমেরিকান লেডি, হিমু
দেখলো, কাকে দেখলো? একটা সুন্দরী, লম্বা, ইয়াং এর বাংলা হলো কচি। তাহলে দেখেন হিমু দেখলো বা দেখেছিল, কি দেখছিল? একটা সুন্দরী, লম্বা, কচি, ফর্সা আমেরিকান মহিলাকে। এইবার একটু আসেন তো, খেয়াল করেন এই সেন্টেন্সে স হলো গিয়ে ভার্ব। এখন আপনি বা আমরা যদি বলি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, ভাইরে এই সেন্টেন্সে হিমু সম্পর্কে আপনি কথা কইছেন একটা, সেটা হচ্ছে হিমু দেখছে। কিন্তু এই লেডি সম্পর্কে আমরা কতগুলা কথা বলছি দেখেন, এই যে লেডি বা বেডি, ওনার সম্পর্কে কতগুলা কথা বলছি দেখেন। আমরা বলছি এই লেডি হলো আমেরিকান। আচ্ছা আমার এখন তো এই হিমু কি আমেরিকান, ইন্ডিয়ান, বাংলাদেশি নাকি পাকিস্তানি? জানি না। এইবার চলে আসেন তো, কিন্তু আমরা লেডি সম্পর্কে জানি, তার মানে একটা তথ্য পাইছেন। এইবার আসেন তো ভাই, আমি যখন লিখছি যে হিমু একটা সুন্দরী মহিলারে দেখছে, হিমুর সম্পর্কে আপনি কিন্তু তথ্য পান নাই, হিমু কি সাদা নাকি কালা, সাদা সাদা নাকি কালা কালা, এই দেখছেন, খেয়াল করছেন? কিন্তু আমরা এই যে লেডি সম্পর্কে জানছি, এই লেডি হলো ফর্সা। এইবার আসেন এই যে ইয়াং বা কোচি, এখন দেখেন তো এই মহিলা কিন্তু ইয়াং, বয়স কম। এখন আপনি বলেন হিমু কি বুইরা নাকি জুয়ান, আমরা কিন্তু এটা জানি না। কিন্তু এখানে আমরা এই মহিলা সম্পর্কে জানি ফেলাইছি, উনি হচ্ছে ইয়াং। এইবার আসেন যে ঠল, লম্বা। এখন বলেন তো আমি যখন বলছি হিমু দেখছে, আচ্ছা হিমু কি লম্বা নাকি খাড়ো, আমি জানি না। তাহলে খেয়াল করছেন এই বাক্যে হিমু সম্পর্কে তথ্য পাইছেন একটা, কিন্তু লেডি যে টল এটা বুঝে ফেলাইছেন। এবার দেখেন আমি যখন বলছি বিউটিফুল, বিউটিফুল মানে কি? সুন্দরী। আচ্ছা আমি কি হিমুরে স্মার্ট, বিউটিফুল, আনস্মার্ট, আগলি কিছু বলছি? বলি নাই, কিন্তু লেডিরে বলছি। এখন কেউ যদি বলে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, তাইলে এই সেন্টেন্সে সাবজেক্ট আছে দুইটা। কারণ এই সেন্টেন্সে তো দুইজন সম্পর্কে আমরা তথ্য পাইছি। হিমু সম্পর্কে একটা তথ্য পাইছি, সে দেখছে। কিন্তু এই যে লেডি সম্পর্কে কতগুলা তথ্য পাইছি দেখছেন? লেডি সম্পর্কে অনেকগুলো তথ্য পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তথ্য পাওয়া গেছি। এখন কেউ যদি বলে তাহলে যার সম্পর্কে কিছু বলে সেটাই সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট নেন। একটা সেন্টেন্সে জীবনে দুটো সাবজেক্ট থাকে না, দুটো ক্লজে দুটো সাবজেক্ট থাকতে পারে। সো দিস ইজ দ্য কেস। এই যে আমাদেরকে সাবজেক্টের সংজ্ঞা বলা হয়েছে, যেটা এখানে ঝামেলা হয়ে গেছে। ওকে, তাহলে সংজ্ঞাটা কি? এই যে আমি আপনাদের জন্য লিখে রাখছি, একদম সিম্পলি বলবেন কোন সেন্টেন্সে যার উপর ডিপেন্ড করে ভার্বের রূপের আগমন ঘটে অথবা ভার্বের রূপের পরিবর্তন ঘটে সেইটাই সাবজেক্ট। ওকে, যেমন দেখেন আমি একদম সিম্পলি যদি বলি আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। আচ্ছা আপনি আমারে বলেন তো বাবা, একটু খেয়াল করেন, জাস্ট খেয়াল করেন তো, এইখানে যে অ্যামটা কার জন্য আসে? আয়ের জন্য আসে, তাই না? তাহলে যার জন্য ভার্বের আগমন ঘটে সেটাই সাবজেক্ট। এবার আসেন আমি জাস্ট এখানে আয়ের জায়গায় আমি যদি এভাবে লিখি যে ইউ অ্যাম ওকে, এখন আপনি বলেন তো আমি যদি লিখি ইউ অ্যাম ওকে, তাহলে জাতি কি মানবে? জাতি মানবে না, বরং কান ধরে টানবে। খেয়াল করেন কিন্তু এই যে দেখেন অ্যাম জীবনেও হবে না, যেহেতু ইউ আছে তাহলে আমার এখানে নেওয়া লাগতেছে কি? আমি নিচ্ছি আর। তার মানে এই আর কার জন্য আনছি? আমি কি ওকের জন্য আনছি নাকি ইউ এর জন্য আনছি? ডেফিনেটলি ইউ এর জন্য আনছি। তাহলে ভাই সোজা কথা, যার জন্য ভার্বের আগমন পরিবর্তন ঘটে এটাই সাবজেক্ট। কিচ্ছা শেষ। আচ্ছা আমাদের এফআরবির অনেক ভাই বোনেরা কমেন্ট করতেছেন, বিশ্বাস করেন আপনাদেরকে অনেক মিস করি আমরা। হ্যাঁ, টেস্ট পরীক্ষা হয়ে যাক শেষের দিকে, ওইখানে আমাদের আপনাদের সাথে লাইভ থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স আমি লিখি, দেখেন তো ওই যে আই ইউ লিখে ফেলাইছি। এখন আমি যদি লিখি হি অথবা শি, তারপরে যদি লিখি আর ওকে, এইবার বলেন তো আপনারা কি মানবেন? জীবনেও মানবেন না। তা আপনি তখন কি করবেন যে ভাই হি যেহেতু সাবজেক্ট, তাই আপনি এখানে আর দিলেন কি জানি, আপনি এখানে ইজ দিবেন। তো এই যে ইজ দিয়া দিলাম মনি। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করেন তো এই ইজ কার জন্য আসছে বাবা? আসছে হি বা শি এর জন্য। তাহলে অ্যাজ ইউজুয়ালি সিম্পলি আপনি যেই কথাটা বলতে পারবেন, কইতে পারবেন, মাথায় রাখতে পারবেন, সেটা হলো গিয়ে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এটা তো হবেই, প্লাস যার উপর নির্ভর করে ভার্বের আগমন ঘটে ভাই সেটাই সাবজেক্ট। এই সংজ্ঞা কারো বাবার ক্ষমতা নাই কাইটা দিবে আপনারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ ইংরেজির প্রবলেম আপনার কাইটা যাবে। কেমন? আচ্ছা, আর যারা এখন ক্লাসটা করতে পারবেন না পরবর্তীতে একটু করে নিন, দেখে নিন। হ্যাঁ, এইবার চলে আসি, তাহলে সাবজেক্ট কিন্তু হয়ে গেছে। এইবার আপনি যে জিনিসটা মাথায় রাখবেন, দেখেন এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই জায়গা থেকে ভার্সিটি বলেন, মানে মেডিকেল বলেন, ভার্সিটি বলেন, ইভেন দেখবেন অনেক ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে গেলেও কিন্তু অনেক জায়গা থেকে ইংরেজি লাগে। যেমন এইবার চিটাগাং ইউনিভার্সিটি কী করলো দেখেন, মানে ইংরেজি দাগানোটা একদম বাধ্যতামূলক করে দিল। তো তখন আপনি কি করবেন? এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। তাহলে আপনারা যেটা মাথায় রাখতে হবে, সাধারণত নিচের এলিমেন্টসগুলোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এখন সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা 6টা জিনিসটা দিছে। হ্যাঁ, অনলি 6 এলিমেন্টস ক্যান বি সাবজেক্ট অফ আ ভার্ব। তাহলে ভার্বের সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ দিছে কারে কারে? খেয়াল করেন, নাউনের দিছে। হ্যাঁ, আমি উদাহরণ সহ লিখে রাখছি। হ্যাঁ, যে রানা ইজ আ ডক্টর। 2 নম্বর প্রোনাউনকে দিছে, আমি রানা না লিখে কি লিখতে পারি? হি ইজ আ ডক্টর। প্রোনাউনকে দিয়েছে। নাউন ফ্রেজকে দিয়েছে। হ্যাঁ, তো দেখেন ফ্রেজ, ক্লজ এগুলো নিয়ে ইন ডিটেইলড আলোচনা করবো আমরা। হ্যাঁ,
আপনি চাইলেও ইনশাল্লাহ এগুলো ভুলতে পারবেন না। আমি তো মজা করে বলি যে ভাই ইংরেজি হয়ে যাবে আপনার পিপি। পিপি মানে হলো প্রথম প্রেম। প্রথম প্রেম যেরকম ভোলা যায় না, আপনি এই টপিকগুলো চাইলেও ভুলতে পারবেন না। জাস্ট ক্লাস করেন ইনশাল্লাহ। তো এবার একটু খেয়াল করি তো বাবা, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ফ্রেজ মানে হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব একসাথে থাকে না। তাহলে দেখেন এই যে দুটো ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ, এগুলো আমরা ধাপে ধাপে সামনের দিকে গিয়ে জানবো। এরপরে নাউন ক্লজ। তাহলে 1 2 3 4 চারটা হয়ে গেছে। আরেকটা হলো জিরান্ট। হ্যাঁ, আপনারা জানেন যে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান্ট বলা হয়। যেমন এই যে দেখেন, ইজ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে আমরা একটা জিরান্ট পেয়ে গেছি। আরেকটা হলো ইনফিনিটিভ। 48তম বিসিএস এই জায়গা থেকে প্রশ্ন আসছে। আপনি দেখবেন মেডিকেলে এই জায়গা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এই হলো ঘটনা। থ্যাংক ইউ রাইসা। তাহলে দেখছেন তো ভাই, এই যে 6টা জিনিস কি 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 কি, নাউন, প্রোনাউন, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, জিরান্ট অ্যান্ড ইনফিনিটিভ। এই 6টা আইটেম ছাড়া দুনিয়ার আর অন্য কোনো কিছুরে আপনি জীবনেও সাবজেক্ট বানাইতে পারবেন না। ওকে, দেখেন এখন বলতে পারেন ভাইয়া তাহলে আমি এই জিনিস দিয়ে কি শিখলাম। আপনি এই জিনিস দিয়ে দেখেন অবস্থান শিখছেন। যেমন আইএনজি যুক্ত ভার্ব যখন সাবজেক্ট পজিশনে থাকবে আপনি বুঝে ফেলাবেন এটা জিরান্ট। যদি কোনো ক্লজ সাবজেক্ট পজিশনে থাকে বুঝবেন এটা নাউন ক্লজ। যদি কোনো ক্লজ ফ্রেজ সাবজেক্ট পজিশনে থাকে আপনি বুঝবেন নাউন ফ্রেজ। ঠিক আছে, এই হইতেছে ঘটনা আর কি। তাহলে আমাদের এতটুকু দেখা শেষ। এইবার আসছি আমরা তো সেন্টেন্সের সাবজেক্ট, তারপরেই বসে ভার্ব। ভার্ব কাকে বলে? আমরা অনেকে গত বাধাভাবে বলে আসি। কি বলি জানেন? যে সেন্টেন্স, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। কেরে বাবা, কাজ না করে কাজ করলেও তো অনেক সময় ভার্ব হয়, হয় না? হয়। আচ্ছা, আমরা একটু দেখে নিই। তাহলে যে ওয়ার্ড দিয়ে দেখেন কাজ করা বোঝায়, তারপরে কোনো কিছু হওয়া বোঝায়, কারো কাছে বা অধীনে কোনো কিছু থাকা বোঝায়, কোনো ব্যক্তির কোথাও অবস্থান বোঝায়, হ্যাঁ, এগুলোকেই আমরা ভার্ব বলবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন তো, এই যে আমরা যখন এই যে এই জায়গাটাতে চলে আসছি, আপনি জাস্ট খেয়াল করেন। আমি যখন বললাম এই যে দেখেন হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে, এইটা একটা ভার্ব। আবার আপনি যখন বলবেন শামিম ফাউন্ড দ্য লাশ, এই লাশ মানে হচ্ছে বালিকা। হ্যাঁ, মরা লাশ না কিন্তু। ঠিক আছে, এরপরে দেখেন রূপা ইজ ভ্যারিডিক্যাল, আমি এগুলো সব ব্যাখ্যা করতেছি দেখেন। এরপর আপনি যখন বলবেন ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, এরপর আপনি যখন বলবেন চাচা হেনা কোথায়, হেনা ইজ ইন যশোর, হেনা যশোর আছে। আপনি জাস্ট একটু খেয়াল করেন তো ভাই, এই যে স্টাডিজ, এটা হলো একটা পড়াশোনা করা। পড়াশোনা মানে কি? কাজ করা বোঝায়। তাহলে কাজ করা বোঝালে স্টাডিজ একটা ভার্ব। আবার দেখেন শামিম ফোন দ্য লাস্ট, লাস্ট মানে হচ্ছে বালিকা। বালিকা আমরা অনেক সময় বলি না লাস্যময়ী, হ্যাঁ লাস্যময়ী, লাস্ট মানে হচ্ছে বালিকা। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে শামিম একটা মেয়েরে ফোন করছে, হ্যাঁ, এই ফোন করাটাও তো একটা কাজ। সো আপনি এখানে বলতে পারেন যেহেতু কাজ করা, তাহলে দাদা এটা একটা ভার্ব। এইবার আসেন, আমি যখন বললাম রূপা ইজ ভ্যারিডিক্যাল, এই ভ্যারিডিক্যাল মানে হলো সৎ, যার চরিত্র ভালো তাকে বলা হয় ভ্যারিডিক্যাল। এখন আমি যদি বলি রূপা হলো সৎ, এখানে কি রূপার কাজ করা বুঝাইছে? বুঝায় নাই, বরং এখানে রূপার হওয়া বোঝাচ্ছে। কি হওয়া বোঝাইতেছে ভাই? তার এই যে সৎ হওয়া বোঝাচ্ছে। তার মানে হওয়া বোঝাইলেও সেটা ভার্ব হয়। এইবার আসেন, ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, ওয়াসিমের একটা ল্যাপটপ আছে। আচ্ছা, এই যে ওয়াসিমের একটা ল্যাপটপ আছে মানে কি ওয়াসিম কাজ করতেছে? কাজ করা তো বোঝায় নাই, বরং এইখানে ওয়াসিমের কাছে কিছু থাকা বোঝাচ্ছে, এইটাও ভার্ব। এইবার আসেন তো ভাই, হ্যানা ইজ, আমরা যখন কাউকে প্রশ্ন করি যে বলেন তো ইজের বাংলা কি, তো দেখবেন 99% মানুষ ইজের বাংলা বলে হয়। এইখানে যদি হয় বলেন, গিট্টু লাগে যাবে। আপনি যদি বলেন হ্যানা যশোরে হয়, তো ভাই হ্যানা কি প্রতিদিন হইতে পারবে? হ্যানা যশোরে হয়, তার মানে হ্যানা শনিবার হয়, রবিবার হয়, সকালে হয়, বিকেলে হয়। এতবার যদি হ্যানা হয়, ও বাঁচবে না, ওর মাও বাঁচবে না, মরে যাবো দুজনেই। তাহলে আপনারা যে বিষয়টা মাথায় রাখতে হবে, ইজের বাংলা আছেও হয়। যেমন আপনি যখন বললেন হ্যানা ইজ ইন যশোর, তার মানে হলো হ্যানা যশোরে আছে। তার মানে এই যে আছে দিয়া হ্যানার কাজ করা না, বরং অবস্থান বোঝাইতেছে। এর বাইরেও আরো অনেক কিছু বোঝানো যায়, সেগুলো আমরা মডেলে গিয়ে 1 বাই 1 আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওয়ার্ড দিয়ে কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা, হ্যাঁ কারো কাছে কিছু থাকা, কারো অবস্থান বোঝায়, এগুলোই হচ্ছে গিয়ে ভার্ব। আই হোপ ইনশাল্লাহ পারবেন। থ্যাংক ইউ মেহজাবিন মোনাওয়ারা মাসফি, আপনার নামটা অনেক সুন্দর, জাজাকাল্লাহ। এইবার আসেন অবজেক্ট। ঠিক আছে, আমি এইখানে এই যে সাধারণত একটা শব্দ লিখছি, খেয়াল করেন। সাধারণত আমরা যখন ভার্বকে কোয়েশ্চেন করি কি অথবা কাকে দিয়ে, এই প্রশ্নের উত্তরে আমরা যা পাই সেটাই হলো অবজেক্ট। তবে এই দুটো প্রশ্নই কিন্তু সবসময় অবজেক্ট নির্ণয় করে না।
সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আপনি সর্বোচ্চ 98 থেকে 99% উত্তরগুলো পাবেন। অনেক প্রশ্নের উত্তর আছে, হ্যাঁ, অনেক প্রশ্ন আছে দেখবেন আপনি চাইলেও, যেমন আমি আপনাকে একটা বাক্য লিখে দেই। যেমন ধরেন আপনি বললেন হি মেট রূপা, সে রূপার সঙ্গে দেখা করলো। আপনি এই ভার্বের পরে অবজেক্ট পেয়েছেন, কিন্তু সারা জীবন কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে এই উত্তরেই পাবেন না, তারপরে রূপা অবজেক্ট। যেমন আমি যদি বলি সে রূপার সঙ্গে দেখা করলো, আপনি প্রশ্ন করেন তো সে কি দেখা করলো, মেলে না। সে কাকে দেখা করলো, এইটাও মেলে না। এইখানে বরং প্রশ্ন করেন কার সাথে দেখা করলো, তাহলে আসতেছে রূপার সাথে। সো এই যে আমি যেটা বললাম আর কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আপনি সিংহভাগ প্রশ্নের উত্তর পাবেন। ওকে, সিংহভাগ প্রশ্নের উত্তর পাবেন, 1 থেকে 2% আছে। এই জায়গাতে আপনার সেন্স কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আমরা যাব ধাপে ধাপে, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স সবই আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনি যেই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন, আমরা যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তরে যা পাই সেটাই অবজেক্ট হয়। ঠিক আছে, আচ্ছা, সেটাই অবজেক্ট হয়। আমি আপনাদেরকে একসঙ্গে দুটো অবজেক্ট লিখে দেখাই। তো আমি এখানে লিখে রাখছি ডাবল অবজেক্ট, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, এই ডাবল অবজেক্ট না জানলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন না। এই যে আমাদের সাথে এইখানে যারা এফআরবির স্টুডেন্ট আছেন বা যারা টেস্ট পরীক্ষা দিবেন, দেখেন আপনাদের কিন্তু ভয়েস চেঞ্জিং চলে আসে, তাই না? আপনাদের দেখবেন ট্রান্সফরমেশনে ভয়েস চেঞ্জিং থাকে। এখন ধরেন থাকুক বা না থাকুক, কারণ আপনি যখন রিপোর্ট লিখতে যাচ্ছেন আপনাকে ভয়েস প্যাসিভ ভয়েসে লিখতে হইতেছে। আবার আপনি যখন সামারি লিখতেছেন আপনাকে প্যাসিভ ভয়েসে লিখতে হচ্ছে। আবার আপনি যখন ফার্স্ট পার্ট থেকে কোশ্চেনের আনসার করতেছেন আপনাকে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হচ্ছে, কারণ আপনাকে কোয়েশ্চেন যদি প্যাসিভ ভয়েসে করে উত্তরটা কিন্তু প্যাসিভ ভয়েসে দিতে হবে। ওকে, সো এইখানে জাস্ট আমরা একটু খেয়াল করবো। দেখেন, আমরা যদি দুইটা অবজেক্ট না চিনি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাহলে আসেন আমরা একটু অবজেক্ট চিনে নিই। তো সাধারণত ভার্বকে কাকে দ্বারা এবং কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। এখানে আমি মনে রাখবো যেটা ভাই, যে কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আপনি উত্তরে যেই অবজেক্টটা পাবেন এইটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। অন্যদিকে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, আম্মাজান বাবাজান সোনারা টুকটুকিরা। ঠিক আছে, আমি এই যে এখানে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট প্রশ্ন করবেন, দেখেন কাকে দিয়ে আর কি দিয়ে, এই প্রশ্নের উত্তরেই দেখবেন কাজ হয়ে গেছে। তাহলে আমি যখন কাকে দিয়ে প্রশ্ন করব উত্তরে যেই অবজেক্টটা পাবো সেটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো এইটা হবে বস্তুবাচক অবজেক্ট। এইখানে দেখি আপনাদের মাথায় থাকে কিনা। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা তথ্য দিই আমি। যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, মাথায় রাখবেন কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন কিন্তু কোয়েশ্চেনে অনেক ভ্যারিয়েশন আসতেছে এবং আমি আপনাদেরকে দেখাবো, প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন এরকম আসে কিন্তু। হ্যাঁ, যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে, হ্যাঁ আই রিপিট, ইফ দেয়ার আর টু অবজেক্টস অফ আ ভার্ব, যদি একটা ভার্বের দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। আর যদি বস্তুটাও থাকে সাথে, মানে দুটো অবজেক্ট থাকলে বস্তুটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এইবার আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দিই, আপনারা আমারে বলবেন। আমি যদি বলি আই হেল্পড মিম, দেখি আমার সাথে যারা আছেন তারা এখানে বলতে পারেন কিনা মিম কি ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট। দেখি এই প্রশ্নটার উত্তর দেন তো। মিম কোন ধরনের অবজেক্ট? মিম কি ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট? কুইকলি। দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারেন। ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট? এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, হ্যাঁ অনেকে বলবে কি ভাইয়া আমরা তো জানি ব্যক্তিবাচক মানেই ইনডাইরেক্ট, তাইলে মনে হয় এটা ইনডাইরেক্ট। নো, আমি বলেছিলাম যদি দুইটা অবজেক্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যক্তিটা হলো গিয়ে ইনডাইরেক্ট হয়। এখানে অবজেক্ট আছেই তো একটা, এখানে যদিও মিম ব্যক্তি কিন্তু এইটা ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এটা মাথায় রেখেন কিন্তু। তাহলে যদি একটা অবজেক্ট থাকে ডাইরেক্ট, অলওয়েজ ডাইরেক্ট। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি দুইটা থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের প্রশ্ন আসতেছে। অবজেক্ট তো এখানে আছে বাবা একটা। হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে দেখেন। এইখানে মারাত্মক টুইস্ট আসতেছে, মারাত্মক টুইস্ট আসতেছে। দেখেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে হি অথবা হ্যানা গেইভ, হ্যানা দিল। তাহলে হ্যানা হলো আমার সাবজেক্ট, গেইভ হলো ভার্ব। বাক্য এখানে শেষ, হ্যানা দিল। এবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই এই যে হ্যানা যে দিল তা তো খুব ভালো কথা, তা কাকে দিল দাদা, কাকে দিল? হ্যাঁ,
ধরেন আমি উত্তরে বললাম মি, আমাকে দিল। আচ্ছা, আপনি যখন ভার্বের আগে এবং পরে দুটো ওয়ার্ড পাবেন, এই যে হ্যানা আছে পরে মি আছে, তখন দেখবেন দুটো একই ব্যক্তি নাকি আলাদা। হ্যানা আমাকে দিল, তাহলে বলেন তো আমি আর হ্যানা কি এক নাকি আলাদা? আলাদা। যখন আলাদা হয় তখন এই অংশটা অবজেক্ট হয়ে যায়, এটা অবজেক্ট। এখন আমি যদি শুধু আপনার এতটুকু বলি যে দাদা জানেন হ্যানা না আমাকে দিল, এখন অনেকে দুষ্টামি করে বলবে এই সত্যি করে কও দেখি তোমার হ্যানা কি দিল। তো এই কাকে বললে শুধু হচ্ছে না, আমি চাইতেছি এইখানে আরেকটু তথ্য ক্লিয়ার করে দিই, নাহলে আবার আপনি কি কি বলতে কি বইলা ফেলাবেন। ঠিক আছে, এবার আপনি প্রশ্ন করেন যে ভাই হ্যানা যে আপনারা দিল তা কি দিল? এই উত্তরে বললাম পেন্সিল। ওকে, তাহলে কাকে এবং কি প্রশ্ন করে আপনি যখন দুটো অংশ পাবেন, এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল, মাথায় রাখবেন। কাকে এবং কি প্রশ্ন করে আপনি যখন দুইটা অংশ পাবেন, তখন মনে মনে এই দুটো অংশ আপনি একবার লিখে ফেলবেন, মনে মনে লিখবেন। হ্যাঁ, এখন আমার মনের ভিতর তো আর আপনি এসে দেখতে পারবেন না, তাই আমি বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এই বোর্ডটাই আমার মন। হ্যাঁ, এবার আমি লিখলাম পেন্সিল। হ্যাঁ না আমাকে একটা পেন্সিল দিল। এখন আপনি বলেন তো ভাই এই বাক্যে আমি আর পেন্সিল কি এক? এক না, আলাদা। যখন দেখবেন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে দুটো অংশ পাইছি, দুটো আলাদা হচ্ছে, তখন আপনি ড্যাম শিওর হয়ে যাবেন এই দুইটাই হলো অবজেক্ট। কিন্তু ঘটনাটা যদি এরকম ঘটে, ধরে নেন ঘটনাটা এরকম ঘটলো বি, যে হ্যানা কনসিডার্ড। বাঙালির একটা ঝামেলা আছে, তারা কনসিডারের পরে অ্যাজ লেখে। মাথায় রাখবেন কিছু ভার্ব আছে যাদের পরে প্রেপোজিশন বসে না। নাউন হলে তারা প্রেপোজিশন নাই, কিন্তু ভার্ব হিসেবে প্রেপোজিশন নেয় না। কনসিডার শব্দটা এরকম একটা, হ্যাঁ এরকম একটা ভার্ব, মাথায় রাখবেন কনসিডারের পরে কখনো প্রেপোজিশন বসে না। তাহলে হ্যানা কনসিডার্ড, হ্যানা বিবেচনা করেছিল। তো আপনার কিন্তু জানা আছে ভার্বকে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করে আপনি কি পাবেন? অবজেক্ট পাবেন। তাহলে এইবার আপনি কোয়েশ্চেন করেন যে ভাই হ্যানা বিবেচনা করেছিল, ও মা তাই নাকি, কাকে বিবেচনা করেছিল? তা দাদা কি বিবেচনা করেছিল? এখন আমি উত্তরে বললাম হ্যানা বিবেচনা করেছিল কাকে? উত্তরে বললাম মি, আমাকে। আচ্ছা, আপনি জাস্ট এতটুকু আমারে বলেন তো, এই বাক্যে হ্যানা আর আমি কি এক? এক না, আলাদা। আলাদা মানে এইটা হয়ে গেছে অবজেক্ট। এখন আমি যদি আপনাকে শুধু এতটুকু বলি যে হ্যানা আমাকে বিবেচনা করলো, এইবার আপনি প্রশ্ন করতে পারেন তা তোমারে কি বিবেচনা করলো? ভাই, মামা, ইষ্টুকুলুকুলু নাকি খালু, কিছু একটা তো বিবেচনা করলো নাকি জান, তাই না? তো এইবার আপনি প্রশ্ন করলেন যে দাদা হ্যানা যে আপনারা বিবেচনা করলো, তা সে কি বিবেচনা করলো? উত্তরে বললাম সে আমার আপন মায়ের পেটের ভাই বিবেচনা করলো। তাহলে এই যে আপন মায়ের পেটের খালাতো ভাই, ব্রাদার লিখে ফেলছি। এই বাক্যে দেখেন আমি আগের বাক্যে কি বলছিলাম, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা, এটা না বুঝলে ভয়েস চেঞ্জিং এ আটকে যাবেন। আমি যখন বলছিলাম কাকে, উত্তরে পাইছি মি। আমি যখন প্রশ্ন করছি কি, উত্তরে পাইছি পেন্সিল। আমরা দেখলাম কাকে এবং কি প্রশ্নের উত্তর হিসাবে মি এবং পেন্সিল পাওয়া গেছে। আমরা এবার দুটোর মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেখব এক নাকি আলাদা। দেখেন তো হ্যানা আমার একটা পেন্সিল দিল, তার মানে আমি আর পেন্সিল কি এক? এক না, আলাদা। আলাদা হলে দুটোই অবজেক্ট। কিন্তু এই বাক্যে আমি যখন বললাম হ্যানা আমাকে ভাই বিবেচনা করলো, তার মানে এই বাক্যে আমি হইলাম ব্রাদার আর ব্রাদারই হইলাম আমি। দেখেন তো দুটো এক নাকি আলাদা? এই দুইটা কিন্তু এক হয়ে গেছে। তাহলে যখন এক হয়ে গেছে, আপনি কিন্তু এটারে আর যতই পেঁচাপেচি করেন এটারে আর অবজেক্ট বলতে পারবেন না। আপনারে বলতে হবে দাদা এর নাম হলো কমপ্লিমেন্ট। ওকে, এটার নাম হলো কমপ্লিমেন্ট। কারণ হ্যানা আমারে ভাই বিবেচনা করছিল, কিন্তু আমি কাকার মতো কাজ করে ফেলাইছি, তারে ভাতিজি বিবেচনা করছি। তাহলে খেয়াল করেন কিন্তু সে আমাকে ভাই বিবেচনা করলো, কাকে বিবেচনা করছে? আমাকে। কি বিবেচনা করছে? ভাই বিবেচনা করছে বা ভাই হিসেবে বিবেচনা করছে। তার মানে আপনি যখন কাকে এবং কি দ্বারা প্রশ্ন করে দুটো উত্তর পাবেন এবং দেখবেন একে অপরের পরিপূরক হয়ে গেছে, কমপ্লিমেন্ট মানেই পরিপূরক, তখন পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এই ধরনের কমপ্লিমেন্টকে বলা হয়, বাংলায় বললে বলা হয় অবজেক্ট এর কমপ্লিমেন্ট, আর ইংরেজিতে বললে এদেরকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার একটা মারাত্মক ঘটনা দেখেন, আপনারা যখন ভয়েস চেঞ্জ করেন, মাথায় রাখতে হবে আপনি যখন ভয়েস চেঞ্জ করবেন এই বাক্যটাকে, আপনি তখন এই অবজেক্টটারেও সাবজেক্ট বানাইতে পারবেন, এই অবজেক্টটাকে সামনে এনেও সাবজেক্ট বানাতে পারবেন। বাট আপনি যখন সেকেন্ড সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করবেন, আমরা আজীবন পড়ে আসছি ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই তখন সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়। এইবার গিট্টু লাগবে সেই বাবাটার, সেই সোনাটাই গিট্টু লেগে যাবে যিনি অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য জানে না।
ঠিক আছে, উনি কি কাজ করবে জানেন, উনি ব্রাদারের সামনে আইনে মাখায় ফেলাবে। তো এরকম মাখা ঝাঁকা দিলে তো পরে গিট্টু লাগবেই। তাহলে আপনারে পার্থক্যটা বুঝতে হবে যে যখন কি এবং কাকে দ্বারা কোশ্চেন করে দুইটা অংশ পাবেন, তখন দুটোই কি অবজেক্ট নাকি একটা অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ আমি মজা করে বলি যে বাবা আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে আমার ক্লাসে আপনি আমারে বলতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আই হোপ এতটুকু বুঝে ফেলছেন। এইবার এইবার ইয়োর টার্ন, এইবার ইয়োর টার্ন, আপনার পালা। হ্যাঁ, ওই আমি মাঝে মাঝে পিঙ্ক কালার ইউজ করি। হ্যাঁ, অনেকে মনে করে স্যারের ফেভারিট কালার মনে হয় পিঙ্ক। না রে ভাই, এই জাস্ট লাইটিং এটা ফোকাস করে এই জন্য লিখছি। এবার আপনার পালা, আমি একটা সেন্টেন্স লিখবো, দেখি আপনারা বলতে পারেন কিনা এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা আছে। ঠিক আছে, যিনি বলতে পারবেন তার জন্য ফার্স্ট প্রাইজ আছে। দেখি কে বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমি একটা বাক্য লিখছি, ধরনের আমরা লিখলাম উই ইলেক্টেড হিম এমপি। হ্যাঁ, তো এমপি মানে আমার মেন্টাল পেশেন্ট বলেন না, মেম্বার অফ পার্লামেন্ট। তো দেখি তো আপনাদের মধ্যে কিরা সবার আগে উত্তর দিতে পারেন। যিনি সবার আগে উত্তর দিবেন তার জন্য ফার্স্ট প্রাইজ আছে কিন্তু। হ্যাঁ, কুইকলি আনসার করতে হবে, কুইকলি আনসার করতে হবে। দেখি আপনাদের মধ্যে কে উত্তর করতে পারেন যে এইখানে হিম, আচ্ছা আমি একটু মার্ক করে দেই, এখানে উত্তর আছে হিম আর এমপি। আমরা জাস্ট দেখব এখানে কি দুইটাই অবজেক্ট নাকি একটা অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। দেখি কে বলতে পারি। আচ্ছা, জায়েদ ভাই, সালমান ফার্সি ভাই, তাসিন ভাই, শ্রেষ্ঠ, মাশাআল্লাহ আপনার নামটাও শ্রেষ্ঠ। এই যে আমাদের লায়লা এম এমপি, তাসিন, আচ্ছা আচ্ছা, জুনায়েদ ভাই স্যার এটা কি ক্লাস? এই তো এটা হলো আমাদের আমাদের এসিএস এর প্রি মেডিকেল ব্যাচের ফার্স্ট ইংলিশ ক্লাস। হ্যাঁ, যারা এখনও মেডিকেলের প্রিপারেশন কোথায় নেবেন চিন্তা করে বের করতে পারছেন না, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ। এবার বাংলাদেশের একদম বেস্ট একটা প্রি মেডিকেল ব্যাচ হতে যাচ্ছে আমাদের এই ব্যাচটা ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা কয়েকটা ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। এই যে মাশাল্লাহ আরাফাত ভাই, অমনি ভদ্র সহ অনেকে উত্তর লিখে ফেলছেন। তো আমি ফার্স্ট প্রাইজ বলছিলাম, যারা বলতে পারবেন তাদের জন্য ফার্স্ট প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ হলো আপনাদের বাসায় আপনাদের খরচে, হ্যাঁ আমাদের এই পুরো প্রি মেডিকেল টিমের যে টিচাররা আছে, মেন্টররা আছে, আপনাদের ভাইয়ারা আছে, এদেরকে নিয়ে 3 দিন ডিনার করতে পারবেন। হ্যাঁ, তো যিনি ফার্স্ট প্রাইজ পাইছেন ডিনারের ডেট জানায় দেবেন। তাহলে চলে আসি, দেখেন আমরা আমরা তাকে এমপি নির্বাচিত করেছিলাম। আপনি কোয়েশ্চেন করেন যে ভাই কাকে নির্বাচন করছেন, উত্তর হলো তাকে। তা দাদা কি নির্বাচিত করছেন, উত্তর হচ্ছে এমপি। এই বাক্যে দেখেন তো আমরা আর সে কি এক, এক না, আলাদা আলাদা। কিন্তু এই বাক্যে সে আর এমপি কি আলাদা নাকি এক? এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন উনি এবং এমপি এই দুইজন কিন্তু আলাদা না, একই ব্যক্তি। যখন আগেরটা পরেরটা এক হয়ে যাবে তখন আর কিছু করার নাই, এটাই সায়েন্স। তা সায়েন্সটা কি বাপ? সায়েন্সটা হলো এটার নাম কমপ্লিমেন্ট। তাহলে এইবার জাস্ট একটু খেয়াল করে দেখেন তো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হয় কিনা। ওর বাপ হবে মায়ের চা চা দেখবে, কাটার সুযোগ নাই, এটাই সায়েন্স। দেখেন হয়ে গেছে। এখন এখন এই যে আমরা যারা মনে করি ভাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, কেগো এক লগে তো অবজেক্ট আর কমপ্লিমেন্ট চলে আসছে, আসছে না? এরকম নিয়মিতভাবে আসে, বাট আমরা যারা জানি না, যারা মানি না, তারা এরকম উদাহরণ টানিও না। ওকে, তা আই হোপ আপনারা ইনশাল্লাহ এগুলো খুব ভালোভাবে পারবেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার একটু চলে আসেন, হ্যাঁ আমরা আরেকটা জায়গায় যাই। হ্যাঁ, আমরা আরেকটা জায়গায় যাই। সাগরিকা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনি যখন দুইটা অবজেক্ট পাবেন তখন আগে লিখবেন ব্যক্তি, পরে লিখবেন বস্তু। ঠিক আছে, আমরা এই তথ্যটা সবসময় মেনটেন করব। এখন কোনো কারণে আপনি করছেন কি, আগে লিখে ফেলাইছেন বস্তু আর পরে লিখে ফেলছেন ব্যক্তি। তো এই যে দেখেন আপনি ব্যক্তির আগে বস্তু লিখে ফেলাইছেন, তাহলে ব্যক্তির মন ভেঙে গেল না বাবা? এই যে ভাঙা মন জোড়া দেওয়ার জন্য এই জায়গাটাতে ফেভিকলের আঠা হিসেবে কাজ করবে 2। আবারও বলি, যখন আমরা কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট পাবো, ব্যক্তি এবং বস্তু দুটাই, তখন আপনি অলওয়েজ ট্রাই করবেন ব্যক্তির আগে লেখা বস্তুর পরে লিখতে। তবে তার মানে এই না যে বস্তুর আগে লেখা যাবে না, বস্তুর আগে লিখতে পারবেন। ওই যে একটু মজা করে বললাম ব্যক্তির মন ভেঙে যাবে, তখন ভাঙা মান জোড়া দেওয়ার জন্য ফেভিকলের আঠা হিসেবে কি লিখবো আমরা? 2 লিখবো। 2-4টা রেয়ার কেস আছে, যেমন এই যে বাই, এরকম টাইপের ভার্ব থাকলে তখন এই 2 এর জায়গায় ফর আসে। সেটা কয়েক হাজারে একবারও আসে না, তাই আমি এটাকে কেটে দিলাম। সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন।
জান্নাতুল ফেরদৌসি সাগরিকা বলতেছেন ভাই আমি ডিসিশন নিতে পারছি না ভর্তি হবো কিনা। বোন আপনি কোনো টেনশন না করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। দেখেন আমি সবসময় এই কথাটা বলি, আমি মজা করে পড়াই, হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি মজা করে একটু হাসি ঠাট্টা করে পড়াইতে, বাট বিলিভ ইট অর নট, হ্যাঁ আমরা আপনাকে জীবনে এই কথা বলবো না, মানে আমি আপনাকে কখনোই এমন সাজেশন দিব না যেই সাজেশন আমি আমার আপন বোন আপন সন্তানরে দিতে পারবো না। হ্যাঁ আমার সন্তান অবশ্য পিচ্ছি, এখন মেডিকেল প্রিপারেশন নেওয়ার বয়স হয় নাই, তবে আমার বউ প্রতিদিনই আমার বাচ্চার বিসিএস ক্যাডার বানায় ফেলায়, বুঝছেন, মানে এত পড়ার চাপ দেয় আর কি। তো যাই হোক এটা পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দুটো অবজেক্ট একসাথে আসতে পারে। যদি দুইটা অবজেক্ট আসে তাহলে আমরা ব্যক্তির আগে লিখবো, বস্তুর পরে লিখবো। হ্যাঁ তবে আমরা চাইলে কিন্তু কি করতে পারি, এইভাবে লিখতে পারি, দেখেন এই যে হ্যানা গেইভ আ পেন্সিল টু মি। এখন প্রশ্ন করতে পারেন দাদা এখানে টু আসলো কোনতে, কোনতে আবার, এই যে আপনি আগে বস্তু লিখছেন বা আমি আগে বস্তু লিখছি পরে ব্যক্তি লিখছি না, এই ব্যক্তির ভাঙামন জোড়া দেওয়ার জন্য আমি এখানে কি আনছি মনি, এটা টু আনছি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ লতিফুল ইসলাম ভাই, সালমান ফার্সি ভাই। আচ্ছা তাহলে আসেন আমরা ইনশাল্লাহ এতটুকু বুঝে ফেলাইছি, হ্যাঁ আমরা এতটুকু বুঝে ফেলছি। এবার আসেন তাহলে অবজেক্ট কি জিনিস আমরা কিন্তু বুঝছি। হ্যাঁ আপনি মাথায় রাখবেন অবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ 6টা জিনিসটা দিছে। কি কি? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড এবং ইনফিনিটিভ। ঠিক আগের মতো ভার্বের আগে এগুলো সাবজেক্ট হিসেবে ছিল, এখন ভার্বের পরে অবজেক্ট হিসেবে চলে আসছে। এই বিষয়গুলো আমরা যখন ক্লজ, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ পড়াবো আপনাকে ধরে ধরে করাবো ইনশাল্লাহ। এবং একটা বিষয় বলে রাখি, দেখেন অনেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরেও দেখবেন অনেকে শেষ মুহূর্তে গিয়ে চিন্তা ভাবনা করে কি আল্লাহ না করুক মেডিকেলে যদি না হয় তাহলে আমার জন্য তো এই ইউনিট আছে, আমার জন্য অ্যাগ্রি আছে। হ্যাঁ দেখেন আমাদের সিলেবাসটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এমনভাবে শেষ করাবো এবং এত বেশি ক্লাস আছে, হ্যাঁ এগুলো করার পরে আপনি যে কোনো ইউনিভার্সিটির ইংরেজি কাভার করতে পারবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলতেছি, মানে ইংরেজির বিষয়ে আপনি শতভাগ অ্যাসিউর থাকতে পারেন। আর বাকি বিষয় কি আমার অ্যাসিউরিটি দিতে হবে? দেখেন যেখানে অপূর্ব দার মতো লেজেন্ড থাকে, যেখানে সাদ ভাইয়ের মতো লেজেন্ড থাকে, যেখানে ফাহাদ ভাইয়ের মতো, তোফাইল হুজুরের মতো লেজেন্ড থাকে, বাবা এখানে আর কিছু বলার নাই, বুঝছেন, এরা সব বস, আমি এখানে সবচেয়ে কচি মানুষ আর কি, হ্যাঁ সস। আচ্ছা তাইলে চলে আসি আমরা এবার, আমরা কিন্তু কি কি চিনছি ভাই, আমরা চিনে ফেলাইছি সাবজেক্ট চিনছি, ভার্ব চিনছি, দুই রকমের অবজেক্ট চিনেছি, হ্যাঁ একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ওকে কামন কামন হয়ে গেছে। এইবার আচ্ছা আমরা ছোট্ট একটা জিনিস মেবি বাদ দিয়ে আসছি, হ্যাঁ সেই জায়গাটাতে যাই। এইবার দেখেন আমরা এটা একটু দেখে নিই, মারাত্মক একটা আইডিয়া পাবেন। এবং আমাদেরকে বাংলাদেশের প্রচলিত অনেকগুলো ভুল বিষয়কে রুল মনে করে মুখস্থ করায় গুল মারছে যে, হ্যাঁ এবং আপনি হুলস্থুল কাণ্ড ঘটায় মুখস্থ করে আসেন, এখন টের পাবেন, আমি তারা ধাপে ধাপে দেখাইতেছি। আচ্ছা একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ এখন আমরা যে জিনিসটা দেখবো, এর আগে আমরা দেখছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এখন আমরা দেখব সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার কি জিনিস, অনেকের মাথায় কোয়েশ্চেন থাকতে পারে। আসেন আপনার সব প্রশ্নের সমাধান আজকে হয়ে যাবে। হ্যাঁ আজকের পরে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আজকের পরে এই জায়গাগুলোতে আপনারা কেউ আটকাইতে গেলে হ্যাঁ ওনারে ওই লেভেলের স্টাডি করতে হবে, পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে ওকে ম্যান, তাহলে আমরা দুইটা জিনিসের পার্থক্য দেখব এখন। হ্যাঁ আমরা দুইটা জিনিসের পার্থক্য দেখব, একটা হলো অবজেক্ট আর একটা হলো কমপ্লিমেন্ট। এই দুইটা জিনিসের দুর্দান্ত ওয়েতে পার্থক্য দেখে নেব। তা আমি এই পাশে লিখছি অবজেক্ট, হ্যাঁ আর এই পাশে লিখতেছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলা হইল পরিপূরক। পরিপূরক আপনি চাইলে বলতে পারেন পরিপূরক অংশ। হ্যাঁ এটা শুধু কমপ্লিমেন্ট না বলে আপনি চাইলে একটু ভালোবাসা, তেল নুন ময়দা মিশায় আটা মিশায় বলতে পারেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে কিভাবে হয় দেখেন আমরা একটু দেখি, জুলেখা ইয়াসমিন। আচ্ছা তাহলে দেখেন আমি আপনাকে খুব বেশি মানে তত্ত্বে না নিয়ে গিয়ে একবারে সহজ করে দেখাইতেছি। দেখেন ধরেন আমি একটা বাক্য লিখলাম রূপা, হ্যাঁ এই বারবার রূপা লিখতে লিখতে বদভ্যাস হয়ে গেছে, বুঝছেন, আমার বউ যদি এই লাইভ দেখে আজকে আমার লবণ সারা তরকারি খাওয়া দিবেন রাত্রে। হ্যাঁ তো দেখেন ধরেন আমি একটা বাক্য লিখছি রূপা টেকস টি, আর এখানে একটা বাক্য লিখলাম রূপা লুকস কিউট। তো আপনি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, এখানে রূপা হলো সাবজেক্ট, টেক্স হচ্ছে ভার্ব, টি হলো অবজেক্ট। এখানে রূপা হলো সাবজেক্ট, লুকস হচ্ছে ভার্ব, কিন্তু কিউট হলো কমপ্লিমেন্ট।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই রূপা কি এমন গুনাহের কাজ করলো যে সে অবজেক্ট থেকে এসে কমপ্লিমেন্ট হয়ে গেল? আসেন, এটা জানার জন্য আপনার যে কাজটা করতে হবে, জাস্ট ভার্বটারে পুচ্ছা ফেলাইবেন, মানে মুছে ফেলবেন। মুছে ফেলে ভার্বের আগের আর পরের অংশ লেখেন, লিখে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেখেন এক নাকি আলাদা। আমি যখন বললাম রূপা টেকস টি, রূপা ঝাঁকায়, ঝাঁকায় না, চা খায়, রূপা চা খায়, তার মানে এই বাক্যে রূপা মানে চা, চা মানে কি রূপা? আপনি কি এটা বলতে পারবেন যে ভাই চা খাওয়া মানে রূপারে খায় ফেলাইছেন? না, দুটো তো আলাদা। যখন ভার্বের আগেরটা পরেরটা আলাদা হয় আমরা বুঝবো এটা হলো অবজেক্ট। কিন্তু এই বাক্যটাতে জাস্ট একবার খেয়াল করেন তো, আমি এই বাক্যে ভার্বকে তুলে দিয়ে মাঝখানে সমান চিহ্ন দিয়া যখন কিউট লিখছি, আপনিই বলেন রূপা আর কিউট কি আলাদা নাকি এক? আনডাউটেডলি দুইটা সেম। কিউট মানে রূপা, রূপা মানে কিউট। তো এই যে আগেরটা পরটা যখন এক হয়ে যাবে তখন এটার নাম কমপ্লিমেন্ট। ওকে, তো এইটা জানার জন্য তো আপনার রকেট সায়েন্সের দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমরা আরো দুই একটা এক্সাম্পল যদি নেই। যেমন ধরেন আপনি বললেন হি প্লেইজ চেস, সে দাবা খেলে। এখন আপনি বলেন সে আর দাবা কি এক? এক না রে বাবা, তাহলে এটা অবজেক্ট। কিন্তু আপনি যদি বলেন, ধরেন আমি এভাবে লিখলাম হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি। আমি জানি না আপনারা বই টই পড়েন কিনা। হুমায়ুন আহমেদের হোটেল গ্রেভারিন নামে একটা বই আছে। হ্যাঁ, হোটেল গ্রেভারিন, ওই যে উনি যখন আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পলিমার কেমিস্ট্রির উপর, আমি ভুল না করে থাকলে, সে যখন পিএইচডি করতে যায়, এটা নিয়ে একটা বই লিখেছিলেন তিনি। তো উনি ওইখানে লিখছে যে আমেরিকানরা নাকি বিয়ার প্রথম 2 বছর বউরে হানি ডাকে, মানে বিয়ার প্রথম 2 বছর বউ হানি থাকে, এরপরে করল্লা হয়ে যায়। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা বললাম হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। একটু খেয়াল করেন তো এই বাক্যে ভাই যেটাই হানি সেটাই সুইট কিনা? আনডাউটেডলি যেটাই হানি সেটাই সুইট। তাহলে এখানে আমার আর আপনার এখানে অনেক তথ্য বা ব্যাখ্যা আনার দরকার নাই, আপনি বুঝে ফেলাইছেন এইদিক এইদিক দুই দিকেই সমান। তাহলে সমান হলে কি হবে? একটা উঁচা নিচা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটারে বলে ফেলবো এইটার নাম কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টটা কিউট বলতে কারা বুঝাইতেছে? সাবজেক্টকে। তাই আমরা বলবো ওনার নাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা বলবো এইটার নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন। যখন দেখবেন কোনো ভার্বের আগেরটার পরেরটা এক হয়ে যায়, তখন আমরা এই ভার্বটাকে বলি লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ আগেরটা পরেরটা এক, আগের অংশ পরের অংশ যখন সিমিলার হয়ে যায় তখন আর অন্য কিছু বলার দরকার নাই, সুযোগও নাই, এটা আমরা লিঙ্কিং ভার্ব বলবো। ওকে, এইটা আই হোপ আর এটা নিয়ে প্যারেশানি নাই। তাহলে এখন দেখেন, আপনারা কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইয়া সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে, আপনি বলেন কাকে বলে মানে কি? তো হয়ে গেছে। কি হয়েছে? কোন সেন্টেন্সে ভার্বের পরের অংশটুকু যদি ভার্বের আগের অংশ অর্থাৎ সাবজেক্টকে বোঝায়, তখন ভার্বের পরের অংশটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন আমরা এখানে দেখতেছি উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস বা ছাত্রছাত্রী। তাহলে দেখেন তো উই হলো সাবজেক্ট, স্টুডেন্টস কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হোয়াই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? বিকজ উই ইজ ইকুয়াল টু স্টুডেন্টস। আগেরটা পার্টটা যখন এক হবে তখন সামনের মাঝখানের ভার্বটারে বলবো দাদা এটার নাম লিঙ্কিং ভার্ব। ওকে, এরপর দেখেন হানি টেস্ট সুইট, এই বাক্যে যেটাই হানি সেটাই সুইট, সো এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এর নাম হলো লিঙ্কিং ভার্ব। এবার আসেন, বাংলাদেশের বইগুলোতে একটা প্রচলিত ভয়ঙ্কর লেভেলের ভুল আছে। অনেক বই আছে, আমি বলি নাই সব বইয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশের অনেক বইয়ে প্রচলিত একটা ভুল আছে, আমি এই ভুলটারে সংশোধন করাই দেই। হ্যাঁ, ভুলটা কি আমি একটু বলি। দেখেন, অনেক বই আমাদেরকে বলতেছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস, হ্যাঁ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস, এইখানে খুব ডেঞ্জারাস একটা তথ্য দিচ্ছে তারা বলতেছে এরপরে সব সময় অ্যাজেক্টিভ হয়। কেগো বাবা তোমার কিটা বলছে সব সময় অ্যাজেক্টিভ হয়? কখনো অ্যাজেক্টিভ হয়, এখানে কখনো নাউন হয়, এবং কখনো এই জায়গাটাতে প্রোনাউনও হয়। তার মানে খেয়াল করেন, কিন্তু মারাত্মক একটা জিনিস জানছেন ভাই। হ্যাঁ, বিশেষ করে দেখেন আপনাদের মধ্যে কেউ যখন ইংরেজি পড়াবেন, প্রথম ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে জাস্ট এটা চিনাবেন কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। হ্যাঁ, এগুলো যদি জাস্ট আপনি জানাইতে পারেন, স্টুডেন্ট আপনার ফ্যান হয়ে যাবে ভাই। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে, কিন্তু আমরা এইখানে কমপ্লিমেন্ট হিসেবে, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে 3 রকমের পার্টস অফ স্পিচ বসতে পারে, অ্যাডজেক্টিভ, নাউন আর প্রোনাউন। কেমনে? আসেন আমি দেখায় দিই। দেখেন, আমি যদি আপনাকে বলি আই অ্যাম সুমন,
বলেন সুমন কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি পাইছেন? নাউন পাইছেন। ঠিক আছে, আবার এখন আই এম সুমন না বলে এইভাবে বলতে পারতাম, উই আর স্টুডেন্টস। খেয়াল করেন তো ভাই, লিঙ্কিং ভার্বের পরে আপনি কি পাইছেন? কমপ্লিমেন্ট পাইছেন। কমপ্লিমেন্ট হিসেবে কি পাইছেন? নাউন পাইছেন। একটা ডিফারেন্ট কালার নেই। এখন আমি যদি এভাবে বলি উই আর ট্যালেন্টেড, এভাবে অবশ্য কেউ বলে না, বাট আমি লিখলাম আর কি, উই আর ট্যালেন্টেড। সাবজেক্ট, এই যে লিঙ্কিং ভার্ব, ট্যালেন্টেড একটা গুণ, আমরা জানি যে ওয়ার্ড দিয়ে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, এগুলোকে অ্যাজেক্টিভ বলা হয়। এটা আমাদের গুণ বোঝাচ্ছে, এইটাও কমপ্লিমেন্ট, কিন্তু এটা কিন্তু এবার অ্যাজেক্টিভ হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, এটা কি হয়ে গেছে বাবা? অ্যাজেক্টিভ। এখন আমি আপনার একটা বাক্য দেখাই। আমি যদি এভাবে বলি, দিস ফ্যান ইজ মাইন। এ মাইন মানে কি? মাইন মানে হলো মাই ফ্যান। তো দেখেন, বারবার ফ্যান ফ্যান উল্লেখ না করে আমরা কি লিখি? দিস ফ্যান ইজ মাইন। এই কলমটা আমার। তো বাবা একটু খেয়াল করেন তো, এই যে সাবজেক্ট, হ্যাঁ, দিস ফ্যান এতটুকু হলো আমাদের সাবজেক্ট, এই যে এতটুকু হলো লিঙ্কিং ভার্ব, আর মাইন এইটাও কমপ্লিমেন্ট, তবে এটা কি হিসেবে বসছে? প্রোনাউন হিসেবে বসছে। বিলিভ ইট অর নট, আপনি দেখবেন আমাদেরকে বাংলাদেশের অনেক বই, আমি বলছি না সব বই, অনেক বই আমাদেরকে বলতেছে কি, লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ বসে। তো ভাই, আমি যদি বলি আই এম সুমন, সুমন কবেতে অ্যাজেক্টিভ? এই জায়গাতে তো সুমন অ্যাজেক্টিভ না। হ্যাঁ, সুমন যদি আপনি এভাবে বলেন যে সুমন ভাই, তাহলে ভাইটা নাউন, সুমন অ্যাজেক্টিভ হতে পারে। ওকে, নীলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আশা করি এতটুকু বুঝতে পারছেন। হ্যাঁ, এইবার আসেন, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব কাকে বলে? দেখেন, লিঙ্কিং ভার্বের অনেকগুলো নাম আছে। ঠিক আছে, যেমন আপনাদের যাদের বউ আছে, আপনারা জানেন বউয়ের নাম অনেকগুলো, নামের মধ্যে একটা নাম হচ্ছে বউ, আরেকটার নাম হলো জান, আরেকটা নাম হচ্ছে ওগো। ও, আপনাদের তো বউ নাই, আপনারা কবেন কেমনে? আচ্ছা, জোকস অ্যাপার্ট, খেয়াল করেন, এই যে লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হলো কপুলা। হ্যাঁ, আবার কপিলা বলেন না, কুবের মাঝির শালি। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের একটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব বা কপুলা। হ্যাঁ, এগুলোকে অনেকে একটু এদিক ওদিক করে পার্থক্য করে, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আপনি সিম্পলি বলবেন যে সব ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাদেরকেই লিঙ্কিং ভার্ব, কপুলা বা কপুলেটিভ বলা হয়। দেখেন তো পারবো কিনা? পারবো ইনশাল্লাহ। আমি যখন বললাম ইমরান লুকস স্মার্ট, ইমরান স্মার্ট দেখা, ইমরান মানে স্মার্ট, স্মার্ট মানে ইমরান, সো এটা লিঙ্কিং ভার্ব। ওকে, আবার আপনি যখন বলেন হি ওয়াজ আ ডক্টর, এই ডক্টর আর হি একই ব্যক্তি, কি আছে এটা? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে এর নাম হলো লিঙ্কিং ভার্ব। এখন এখন এইটা দেখার পর অনেকে চিন্তা করে কি জানেন? ওফ, লুকস থাকলেই মনে হয় লিঙ্কিং ভার্ব, ওহ, বি ভার্ব মানে আমি যার ওয়াজার থাকলেই মনে হয় লিঙ্কিং ভার্ব, তাই নাকি? আসেন তো আমরা একটু দেখি। এই যে দেখবেন বাংলাদেশের অনেক বই এই কাজটা করে, এখন যদিও বইগুলো ঠিক করতেছে। আপনি জাস্ট আজ থেকে 10 বছর ব্যাকে চলে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে পরিবর্তন আসতেছে, যেমন এই যে আমার, আপনার, আমাদের সবার মাধ্যমে তো পরিবর্তন আসবে। দেখবেন কিছু বই আমাদেরকে দেখায় লিস্ট অফ লিঙ্কিং ভার্বস। এই জন্য আমি একটা প্রশ্নবোধক দিছি, কারণ এটা নিয়ে আমাকেও কোশ্চেন আছে। আমাদেরকে কি বলতেছে দেখেন, তারা বলে কি জানেন? সকল বিভার্ব এইভাবে লেখে, সকল বিভার্ব, তারপরে বিকাম, ফিল, গ্রো, লুক, রিমেইন, সাউন্ড, সিম, টেস্ট, স্টে, স্মেল, টার্ন ইত্যাদি। তারা এইভাবে বলতেছে, কিন্তু বইগুলো এভাবে বলতেছে সকল বিভার্ব, বিকাম, এরপরে যে ভার্বগুলো লেখা আছে ইত্যাদি ভার্বগুলো সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব হিসেবে বসে, বা এই ভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেটি লিঙ্কিং ভার্ব হয়। ডাহা মিশা কথা। কেন মিশা কথা? উপরের ভার্বগুলা একমাত্র তখনই লিঙ্কিং ভার্ব হবে, শর্ত কি? ওনার পরে যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, যদি না থাকে তাহলে জীবনেও হবে না। আসলে আমি একটা উদাহরণ দেখাই, কোন ভার্ব নিব। যেমন ধরেন আমরা এখান থেকে টেস্ট নিলাম, বাঙালি যেহেতু খাইতে বেশি বিশ্বাসী, তো টেস্ট করি আমরা। হ্যাঁ, ধরেন আমি লিখলাম যে আপনাদের সবার জ্ঞাত সুপরিচিত হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি। জাস্ট একটু খেয়াল করেন তো ভাই, এই বাক্যে যেটাই হানি সেটাই সুইট কিনা? হ্যাঁ, ডেফিনেটলি হানি মানেই সুইট, সুইট মানেই হানি। তাহলে আগেরটা পরেরটা যেহেতু এক, তাহলে এখানে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন কেউ যদি চিন্তা করে টেস্ট থাকলেই লিঙ্কিং ভার্ব হবে, তাহলে ওনার আত্মার মাগফিরাত কামনা করতে হবে আমাদের। হ্যাঁ, কেমনে দেখেন, আমি জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন আমরা এখান থেকে একটা এক্সাম্পল নেই। হ্যাঁ, আমরা এখান থেকে একটা এক্সাম্পল নেই। আমাদের ইশরাত জাহান জুই বলতেছেন মিশা কথা। ঠিক আছে, আমাদের ইশরাত জাহান জুই আম্মাজানরা নিয়ে একটা উদাহরণ দিই। ঠিক আছে, ধরেন আমরা আমাদের এই আম্মাজানরা নিয়ে একটা উদাহরণ দিলাম। জুই টেস্টস স্ট্রিট ফুড।
যেমন দেখবেন ভাই স্ট্রিট ফুড খাইতে নিষেধ করে, কিন্তু খাইতে ভালো লাগে সবচেয়ে স্ট্রিট ফুডেই। এবার চলে আসি আমরা আমরা যখন বললাম জুই স্ট্রিট ফুড টেস্ট করে, চেখে দেখে খায়, খাইতে পছন্দ করে, স্বাদ গ্রহণ করে, তাহলে এখানে জুই হলো সাবজেক্ট, স্ট্রিট ফুড কি বলেন তো দেখি, এটা আপনারা এটা আপনারা বলেন। হ্যাঁ, এটা কি স্ট্রিট ফুড কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? ইশরাত জাহান জুই, তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, দেখি কে কুইকলি বলতে পারেন। আচ্ছা এখন দেখেন তো, আমরা এখানে বলছিলাম হানি মানে সুইট, সুইট মানে হানি, এটা কি ছিল বাবা? এইটা ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমরা যখন বললাম যে জুই স্ট্রিট ফুড খায়, আপনি কবেন নাকি জুই মানে স্ট্রিট ফুড, জুই আপনারা মেরিয়ে ফেলাবে, একদম মনে করেন মাথার উপরে বাঁশ দিয়ে বাড়ি দিবে, তাহলে দেখেন এইটা জীবনেও কমপ্লিমেন্ট নয়, বরং এটা কি অবজেক্ট। সুতরাং টেস্ট এখানে লিঙ্কিং ভার্ব নয়। তাহলে গিটুটা কোন জায়গায় লাগছে দেখেন, যারা আমাদেরকে এতদিন শিখাইলো এই ভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলেই লিঙ্কিং ভার্ব, উনি আপনার আমারে খায়া দিছে। বুঝতে পারছেন তো? 1 মার্ক এখানে কিন্তু কাট হয়ে যাবে। সো কাট যদি করতে না চান তাহলে এইভাবে পড়বেন। এইবার আপনারা বলেন আমাকে 1 নং প্রশ্নের উত্তর, হি গ্রু ওল্ড। দেখেন আমরা অনেকে এই যে GREW গ্রিউ উচ্চারণ করি, এটার উচ্চারণ হচ্ছে গ্রু। বিশ্বাস না হলে এখনই ডিকশনারিতে দেখতে পারেন, এটার উচ্চারণ হচ্ছে ড্রু, এইটার উচ্চারণ হচ্ছে ফ্লু। তবে আবার বলেন না সুমন ভাই তাহলে এটার উচ্চারণ কি নু? না ভাই, এটার উচ্চারণ নিউ, এটার আবার নু বলেন না। কিন্তু আমি গ্রিউ ড্রিউ ফ্লিউ এভাবে পড়ে আসছি, ভুল পড়ছি। ওকে, হ্যাঁ দেখেন হি গ্রু ওল্ড, এখানে গ্রু বলতে সে বৃদ্ধ জন্মালো তা কিন্তু না, এখানে গ্রু মানে হলো বিখেইম, সে বুড়া হয়ে গেল। ঠিক আছে, সে বুড়া হয়ে গেল। এখন আপনি বলতে পারেন ভাই তো আমি কিরাম করে বুঝবো? বাবারে এটাই তো ভাষার খেলা। যেমন দেখবেন বাংলা ভাষায় একটা প্রমিনেন্ট সেন্টেন্স আছে, সেন্টেন্সটা কি জানেন? সেন্টেন্সটা ওই যে আপনারা বাংলা ওমর ফারুক স্যারের ক্লাস করতে গিয়ে দেখছেন, হরির উপরে হরি দেখা যায়, হরির উপর হরি দেখা যায়, হরিকে দেখে হরি, হ্যাঁ হরিকে দেখে হরি হরিতে লুকায়। দেখবেন বাংলা বাংলা সাহিত্যে বা বাংলায় বাংলা ভাষার একটা প্রমিনেন্ট বাক্য এই জায়গাটাতে। আপনারা ওমর ফারুক ভাইয়ের ক্লাস যারা করছেন বাংলায় তারা তো দেখছেন এগুলো, তাই না? এই বাক্যটাতে দেখবেন খুব ইন্টারেস্টিং বিষয়, এই যে একটা হরি, হ্যাঁ এই যে আরেকটা হরি, এই যে আরেকটা হরি, এই যে আরেকটা হরি, তো হরি কতগুলো আসছে দেখছেন খেয়াল করে? এখানে কিন্তু আমরা অনেকগুলো হরি পেয়ে গেছি। তাহলে এই যে প্রথম হরি, এই যে দেখেন দ্বিতীয় হরি, তৃতীয় হরি, এই যে আবার একটা হরি, আবার একটা হরি। হ্যাঁ দেখেন প্রথম হরি মানে হচ্ছে পদ্মফুল, দ্বিতীয় হরি মানে হচ্ছে ব্যাঙ, তৃতীয় হরি মানে হলো সাপ, চতুর্থ হরি মানে হচ্ছে আবার ব্যাঙ, পঞ্চম হরি মানে পানি। অর্থাৎ পদ্মফুলের উপরে একটা ব্যাঙ বসে বসে রোদ পোহাইতেছিল ধরে নেন। এই সময় ওই ব্যাঙের দেখে সাপ চিন্তা করতেছে ও আজকে মারাত্মক ডিনার হবে। হ্যাঁ, তো এইটা দেখে যখন সাপ ব্যাঙের দিকে যাইতেছিল, ব্যাঙ তখন বাবারে মারে গেছি রে বলে লাফ দিয়ে পড়ে গেছে পানিতে। এই যে হরির উপর হরি দেখা যায় বা হরির উপর হরি বসে রয়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। খেয়াল করছেন? মাহাদি হাসান বলতেছে ও হায় রে হরি, হ্যাঁ এটাই বাস্তব, তাই তো? এইরকম দেখবেন ইংরেজিতেও হয়, যেমন এখানে লেখা আছে কি গুরু। অনেকে চিন্তা করবে গুরু সেই প্রাইমারি থেকে শুরু, এটা কি সেই গুরু? না বাবা, এটা সেই গুরু না। হ্যাঁ এটা হচ্ছে গুরু। এই গুরু মানে বিকেম, হি বিকেম ওল্ড, মানে উনি মানেই বুড়া, বুড়া মানেই উনি। তাহলে এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এইটা একটা লিঙ্কিং ভার্ব। কিন্তু এই বাক্যে চলে আসেন, আমরা যদি বলি হি গ্রু রাইস, আপনি কি বলবেন সে রাইস হয়ে গেল? সে তো রাইস হয় নাই। এখানে গ্রু মানে হলো জন্মানো। হ্যাঁ এখানে গ্রু মানে কি বাবা? এইখানে গ্রু মানে হলো জন্মানো। তাহলে খেয়াল করেন উনি রাইস জন্মালো, তার মানে কি উনি আর রাইস এক না, অবজেক্ট। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, এটা লিঙ্কিং ভার্ব না। খেয়াল করছেন? অথচ যারা আমাদেরকে আজীবন পড়ায় আসলেন যে গ্রু থাকলে গ্রো থাকলে লিঙ্কিং ভার্ব হয়, আপনার আমারে খেয়ে দিছে। আপনার আমার 1 মার্ক তো মানে কাটা গেলই। আবার দেখা গেছে যেটা ঠিক করে আসছে ওইখান থেকে কোনো কোনো ইউনিভার্সিটি 0.5, কোনো কোনো জায়গায় দেখবেন 0.50, হ্যাঁ 0.25, কোনো জায়গায় 0.5, এই হইতেছে ঘটনা। তাহলে আই হোপ এই ঘটনার ঘনঘটা আপনার জীবনে আসবে না। আমরা এবার একটু দেখা নেই ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। খুব সহজ জিনিস, যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব।
আরও সহজ করে বলতে পারেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা যে ভার্ব পাবো এটাই ট্রানজিটিভ ভার্ব। ওকে, এই ট্রানজিটিভ ভার্ব আমাদের এক ভাই লিখে ফেলছেন। হ্যাঁ, এক ভাই লিখছেন, হ্যাঁ ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো সকর্মক। এই বাংলা না জানলেও কোনো সমস্যা নাই, সকর্মক ক্রিয়া। যেমন দেখেন এই যে শি ফিনিশড, সে শেষ করলো। প্রশ্ন করেন তো ভাই সে কি শেষ করলো? দ্য টাস্ক, কাজটা শেষ করলো। তাহলে অবজেক্ট পাইছি, তার মানে এটা হলো টিভি, টেলিভিশন না কিন্তু, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব। হামিম গট, হামিম পেয়েছিল। প্রশ্ন করেন তা ভাই কি পেয়েছিল? দ্য লেটার, পত্র পাইছিল। তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে এই যে দেখেন ট্রানজিটিভ ভার্ব। ওকে, অন্যদিকে আসেন ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি জিনিস বাবা? এইটা হলো অকর্মক। হ্যাঁ, আমার হাতের লেখা অনেক সুন্দর না বাবা? দেখেন তো, দুই হাতেই সুন্দর, ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো হাতের লেখা এগুলো। হ্যাঁ, এটা হলো অকর্মক ক্রিয়া। তো অকর্মক ক্রিয়াটা কি? যেই ভার্বের অবজেক্ট থাকে না, বা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেখানে অবজেক্ট পাওয়া যায় না, সেটাই হলো গিয়ে অকর্মক। হ্যাঁ, একের আনসার কি তাহলে সি? কোনটা রে আম্মা জান? কোনটা দেখছিলাম আমরা? আচ্ছা আমরা যাচ্ছি একের আনসার, আবার যাবো না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখেন শি ক্রাইড, সে কান্না করেছিল। এখন আপনি যদি প্রশ্ন করেন সে কি কান্না করেছিল, সে কাকে কান্না করেছিল, সে কিভাবে কান্না করেছিল, বলেন তো কোনটা আমরা আসলে প্রশ্ন করতে পারি? আমরা কি কখনো বলি যে সে কি কান্না করেছিল? বলা যায় না। কাকে কান্না করছিল এটাও বলা যায় না, বলা যায় কিভাবে কান্না করছিল, লাউডলি। এখন কিভাবে প্রশ্নের উত্তরে তো অবজেক্ট পাওয়া যায় না, এটা এক্সটেনশন। কেন এক্সটেনশন পরে ব্যাখ্যা করতেছি। তাহলে অবজেক্ট যেহেতু নাই, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এইবার দেখেন সাবজেক্ট ভার্ব। এইবার দেখেন হামিম গোজ টু কলেজ, হামিম কলেজে যায়। এবার আপনি প্রশ্ন করেন হামিম কি যায়, হামিম কাকে যায়, হামিম কোথায় যায়। এই প্রশ্নের উত্তরে আমরা কখনো কি যায় কাকে যায় বলতে পারি না, কোথায় যায় বলতে পারি। সো এটা এক্সটেনশন। কেন এক্সটেনশন একটু পরে ডিটেলসে যাব। অবজেক্ট যেহেতু নাই, এটা হলো ইন ট্রানজিটিভ ভার্ব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। শ্রেষ্ঠ একটা মারাত্মক কোয়েশ্চেন করছে, দেখেন শ্রেষ্ঠ একটা মারাত্মক কোয়েশ্চেন করছে। আমি যাব সেই প্রশ্নে যাব। শ্রেষ্ঠ আপনার টেনশন নিয়েন না। যে উনি বলতেছে ভাইয়া তাহলে তো এখানে ইনট্রানজিটিভ, হ্যাঁ মাথায় রাখবেন সব লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ, কিন্তু সব ইনট্রানজিটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব না। হ্যাঁ, আচ্ছা আবার দেখেন এইখানে তো এটা লিঙ্কিং ভার্ব হওয়ার সুযোগই নাই, এটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এবার চলে আসি আমরা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব তো মারাত্মক সহজ, সোজা কথা, যেই ভার্বের পরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। হ্যাঁ, সেটাই হলো। অ্যান্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি এটা তো আমরা বলে ফেলছি। যেমন দেখেন দ্য হেডমাস্টার মেইড, হেডমাস্টার বানালো। প্রশ্ন করেন তো কাকে বানালো, কি বানালো? তাকে বানাইলো। কি বানাইলো? ক্যাপ্টেন বানাইলো। এই বাক্যে হিম আর ক্যাপ্টেন কি আলাদা? আলাদা না, একই। তাহলে প্রথমটা হলো গিয়ে অবজেক্ট, পরেরটা হলো কি বাবা? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যখন কোনো ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, আচ্ছা মজা মিস করা যাবে না। জাস্ট দেখেন আমরা টপিকগুলো শেষ করতেছি, এরপরে পাইবেন মজা। হ্যাঁ, আমরা এগুলো দিয়েই যে মেডিকেলের কোশ্চেন সলভ করব। আমরা এই যে দেখেন ডেন্টালের কোশ্চেন সলভ করব, হ্যাঁ মেডিকেলের কোশ্চেন সলভ করব, হিউজ পরিমাণ কোশ্চেন। আপনি মজায় মজায় শেষ করবেন ভাই, টেনশনের কোনো কারণেই নাই। আপনি অবাক হয়ে যাবেন যে ভাই কেমনে কি এত সহজ। জি এত সহজ, কিন্তু সমস্যা হচ্ছে এই সহজ বিষয়টা আপনার আমার সামনে হয়তো সহজে উপস্থাপন করা হয় নাই, তাই আমরা পারি না। আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলে ফেলেন। মেহেদি ভাই বলতেছেন এখন আপনার এই ক্লাসগুলো করলে আমি কি পারবো? বাবা আমরা একদম বেসিক থেকে শুরু করছি। দেখেন মানে মেডিকেলের একটা ক্লাস আমরা শুরু করলাম কি দিয়ে? হ্যাঁ, আমরা শুরু করলাম কি দিয়ে? দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। হ্যাঁ, নর্মালি কিন্তু দেখবেন আপনাকে কেউ কখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এইভাবে ক্লাস শুরু করবে না। এমন বলতে পারেন হয়তো এই জায়গা থেকে প্রশ্ন আসে না, আমি তো আপনাকে প্রশ্ন দেখাবো আসে নাকি আসে না।
আমরা প্রত্যেকটা টপিক আপনাকে একদম ধরে ধরে বেসিক থেকে করাবো। হ্যাঁ, এরপরে না পারার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি চাইলে পড়াইতেও পারবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ জুই। আচ্ছা, এইবার আসেন এক্সটেনশন। তাহলে ভাই এইখানে একটু খেয়াল করেন, আমরা কি দেখলাম? সেন্টেন্সে সাবজেক্ট বসতে পারে, ভার্ব বসতে পারে, অবজেক্ট বসতে পারে, সাথে কমপ্লিমেন্ট বসতে পারে। তাহলে আমরা কিন্তু এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই চারটা পারছি। এক্সট্রা আরেকটা অংশ বসতে পারে, এটার নাম কি? এক্সটেনশন। তাই তো? একদম সহজ করে বলি, ধরেন আপনাকে বলল একটা ড্রয়ারে 4টা মোজা আছে। হ্যাঁ, 4টা মোজা, 3টা মোজা আছে। খেয়াল করেন, একটা ড্রয়ারে 4টা মোজা বা 3টা মোজা বা সক্স আছে। এখন আপনি জানেন একটা হইল লাল, খেয়াল করেন, একটা হইল নীল, আর ধরেন আরেকটা হলো সবুজ। হ্যাঁ, ওই যে গাছের পাতা সবুজ এরকম না কিন্তু। এখন ধরেন আপনি প্রথম 2টা পেয়ে গেছেন, ড্রয়ারে আছেই কিন্তু 3টা। ড্রয়ারে আছে কটা? 3টা। তা আমি বললাম যে ভাই আপনি বাইর করছেন ওখান থেকে লালটা আর নীলটা, বলেন তো তাহলে বাকি যেটা থাকে সেটা কি? সবুজ। আবার ধরে নেন আপনি পাইছেন লালটা আর সবুজটা, তাহলে বাকি আছে কোন? কি? নীল। অথবা আপনি পাইছেন নীল আর সবুজ, তাহলে বাকি আছে কি? লাল। আশা করি সহজে বুঝা ফেলাইছেন। সোজা কথা, কোন সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব বাদ দিলে 3টা জিনিস বসতে পারে: অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আপনি 100% বুঝা ফেলাইছেন। এই দুইটার বাহিরে এক্সট্রাভাবে যা থাকবে সেটাই এক্সটেনশন। ওকে, আমি এটাকে আরো ভেঙে ভেঙে দেখাই। এই যে আমি বলে রাখছি, সহজ ভাষায় বলতে গেলে একদম সিম্পলি বলছি আপনাদেরকে। দেখেন, সাধারণত কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ও কমপ্লিমেন্ট ছাড়াও যে অতিরিক্ত অংশ বা অংশসমূহ থাকে, হ্যাঁ, তাকে বা তাদেরকে এক্সটেনশন বলে। ঠিক আছে? এখন এটা বের করার একটা মারাত্মক টেকনিক আছে। টেকনিকটা কি জানেন? আপনি ভার্বটাকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? আপনি ভার্বটাকে প্রশ্ন করতে পারবেন কখন দিয়ে, কোথায় দিয়ে, কিভাবে দিয়ে, কেন দিয়ে, কতটুকু, কি পরিমাণ, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কার সাথে। এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পাবেন সব এক্সটেনশন। এখন বলতে পারেন ভাই এত কিছু মনে রাখবো কেমনে? সহজ করে দিই, মারাত্মক সহজ করে দিই। দেখেন, এরপরে চাইলেও আর ভোলা যাবে না। আপনি ভার্বকে প্রশ্ন করবেন, কি, সরি, আপনি ভার্বকে প্রশ্ন করবেন কে, কারা, কি, কাকে, কোনটি, কোনগুলো। এই প্রশ্নগুলোর উত্তরে আপনি হয় সাবজেক্ট পাবেন, নয়তো অবজেক্ট পাবেন। খেয়াল করেন কিন্তু, কে, কারা, কি, কাকে, কোনটি, কোনগুলো, এই টোটাল কয়টা হলো? ক দিয়ে প্রশ্ন হলো 6টা। এই 6টা প্রশ্ন জাস্ট মুখস্থ করবেন আপনি। কে, কারা, কি, কাকে, কোনটি, কোনগুলো, এই প্রশ্নের উত্তরে আপনি যা পাবেন সেটা হয় সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। এর বাহিরে, এই 6টা প্রশ্নের বাহিরে ক দিয়ে দুনিয়ার যত প্রশ্ন আছে, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কততম, হ্যাঁ, এই যে দেখেন, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার সাথে, কার জন্য, কার দিকে, কিসের সাথে। সোজা কথা ভাই, এই 6টা প্রশ্নের বাইরে ক দিয়ে দুনিয়ার যত প্রশ্ন আছে, হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তরে আপনি এক্সটেনশন পাবেন। আচ্ছা, কেমনে? আসেন আমি একটু দেখায় দিই, সহজ করে বলি। হ্যাঁ, আমরা বলেছিলাম এক্সটেনশন হওয়ার যোগ্যতা আল্লাহ 2টা জিনিসটা দিছে, হয় সেটা অ্যাডভার্ব হবে, আর নয়তো সেটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। অ্যাডভার্ব ক্লজও হইতে পারে, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ না হয় এটা অ্যাডভার্ব ক্লজও হইতে পারে বাবা। হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজও হতে পারে। কিভাবে? আসেন আমি একটু দেখাই দিই। খুব সিম্পলি মাথায় রাখবেন, এটা প্যারেশানি নেওয়ার কিছু নাই, খুব সিম্পলি মনে রাখবেন। এই যে দেখেন, ভার্বগুলোকে আমরা প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার, কতক্ষণ পর্যন্ত, বা কতক্ষণ
ধরে অথবা কতক্ষণ পর পর। আর অনেক প্রশ্ন করা যায়। হ্যাঁ, তারপরে দেখেন কততম, কোথা থেকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার সাথে, কার জন্য, মানে সোজা কথা ভাই ক দিয়ে যত প্রশ্ন আছে এই সকল প্রশ্নের উত্তরে, বাবা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, হ্যাঁ, এই সকল প্রশ্নের উত্তরে আপনি এক্সটেনশন পাবেন। এখন আমি কিন্তু একটু আগে বলছি আপনাকে এক্সটেনশন দুই রকমের হয়। এক্সটেনশনটা হতে পারে অ্যাডভার্ব অথবা এক্সটেনশন হতে পারে অ্যাডভার্ব ফ্রেজ। এখন বলতে পারেন ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব ফ্রেজ? অনেক সহজ। কিভাবে সহজ দেখেন আমি বলি। আপনি যদি দেখেন ওয়ান ওয়ার্ড আছে, মানে প্রশ্নটার উত্তরে একটা ওয়ার্ড পাইছেন, তাহলে এটা অ্যাডভার্ব। আর যদি দেখেন মোর দ্যান ওয়ান ওয়ার্ড অর্থাৎ মাল্টিপল ওয়ার্ড পেয়ে যান, তাহলে বুঝবেন এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা আসেন আমরা একটু উত্তর দেখে নিই। যেমন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি, এর মানে হাজার হাজার বাক্য লেখা যাবে। শি লিভস, সে বাস করে। আপনি প্রশ্ন করেন কোথায় বাস করে, উত্তর আসতেছে হিয়ার, তাহলে এই হিয়ারটাই হলো একটা এক্সটেনশন। এখন কোথায় প্রশ্নের উত্তরে কয়টা ওয়ার্ড পাইছেন? একটা। এই একটা যেহেতু, তাহলে এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব। ওকে, এইবার দেখেন আমরা আবার আরেকটা প্রশ্ন চলে আসলাম। দেখেন দে স্টাডিড, তারা পড়াশোনা করলো, অধ্যয়ন করলো। হ্যাঁ, 2 days ago, বা তারা পড়াশোনা করেছিল, তারা 2 দিন আগে পড়াশোনা করেছিল। প্রশ্ন করেন তো কখন পড়াশোনা করেছিল? উত্তর আসতেছে 2 days ago, 2 দিন আগে। 3টা ওয়ার্ড কিন্তু, এটা এক্সটেনশন। তবে এই 3টা ওয়ার্ড যেহেতু, এইটাকে আর অ্যাডভার্ব বলা যাবে না। এই 3টা ওয়ার্ড সম্মিলিতভাবে এখানে অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতেছে। দেখছেন আপনি ওয়ার্ড আর ফ্রেজও বুঝে গেছেন। আচ্ছা, এইবার আসেন, একটা সেন্টেন্সে একাধিক এক্সটেনশনও থাকতে পারে। রানা ইনভাইটেড, রানা দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করেন কাকে দাওয়াত দিয়েছিল? আস, আমাদেরকে, এটা অবজেক্ট। এবার প্রশ্ন করেন তো যে সুমন ভাই কোথায় দাওয়াত দিয়েছিল? উত্তরে বললাম হিয়ার, এইখানে, এটা হয়ে গেছে এক্সটেনশন। কখন দাওয়াত দিয়েছিল? গতকাল, এইটাও এক্সটেনশন। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এটা প্লেস বোঝাচ্ছে আর এটা টাইম বোঝাচ্ছে, দুটোই কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, 5টা অ্যাডভার্বও লেখা যায়। এইবার আসেন দেখেন এই জায়গা থেকে মেডিকেলে 2বার প্রশ্ন আসছে। হ্যাঁ, এই জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে 2বার। আমি 3টা স্টার দিয়ে দিলাম, এটা খুব সুপার স্টার। মেডিকেলে এই জায়গা থেকে প্রশ্ন আসছে 2বার। হ্যাঁ, রিসেন্ট কোশ্চেন আসছে, আমি দেখাবো আপনাদেরকে, দেখেন। দেখেন জ্যাক ফেইলড, জ্যাক ফেইল করেছিল, অকৃতকার্য হয়েছিল। এবার প্রশ্ন করেন তো কতবার ফেইল করেছিল? ওয়ান্স, একবার। টয়েস, 2বার। থ্রাইস, 3বার। যদি 4বার বলেন 4 টাইমস, 10বার 10 টাইমস। কতবার? টয়েস। এই যে দেখেন এইটা কিন্তু একটা এক্সটেনশন এবং এটা একটা অ্যাডভার্ব। কেন এটা অ্যাডভার্ব? কারণ আমরা ওই যে একটু আগে বলে আসছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা এক্সটেনশন পাই। আর এক্সটেনশন মানেই দেখেন, এক্সটেনশন মানে হয় সেটা অ্যাডভার্ব হবে, নয়তো সেটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। সো হাউ টু আইডেন্টিফাই is it adverb or adverb phrase? Very easily, if single word then it will be an adverb phrase, single word বা one word। হ্যাঁ, এই যে দেখেন যদি মাল্টিপল ওয়ার্ড হয়, একাধিক ওয়ার্ড হয়, তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এইবার আপনাদের পালা। আমরা এতক্ষণ ধরে যা যা শিখছি, হ্যাঁ আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, দেখে এই প্রশ্নগুলোর ভাইয়া সাবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে কি আবার কমপ্লিমেন্ট বসতে পারে? না, একটা সেন্টেন্সে পরপর 2টা। তৌহিদ ভাই অনেক অসাধারণ একটা প্রশ্ন করছেন ভাই, যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে আরেকটা কমপ্লিমেন্ট বসতে পারে কিনা। না, কখনোই বসতে পারবে না, এটা একদম অসম্ভব। কেমন? অসম্ভব, অসম্ভব। আমি আবারও বলতেছি ভাই, আপনাদের যদি সময় সুযোগ থাকে এই ক্লাসটা প্রয়োজনে আরেকবার দেখবেন। হ্যাঁ, এটা যে কত ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করবেন, মেডিকেলে কোশ্চেনগুলো সলভ করবেন, আপনি যখন ভয় চেঞ্জ করতে যাবেন আপনি তখন বুঝবেন। যেমন দেখেন এই সেন্টেন্সটা আপনি চাইলেও ভয় চেঞ্জ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই সেন্টেন্সে অবজেক্ট নাই, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। এখন যে ভদ্রলোক অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনের পার্থক্যই জানে না, উনি কিভাবে ভয় চেঞ্জ করবে? ওকে,
আচ্ছা, তাহলে দেখি আপনাদের মধ্যে কে বলতে পারেন শি লুকড কিউট, এই কিউটটা কি? অ্যাট হার চাইল্ডহুড, এইটা কি? কুইকলি আনসার করি। আমাদের লিমন ইসলাম ভাই, শ্রেষ্ঠ ভাই, হ্যাঁ, ওনারা উত্তর করছেন। বাকিরা যারা আছেন একটু ট্রাই করেন তো, দেখি উত্তর করতে পারেন কিনা। বাকিরা যারা আছেন একটু ট্রাই করেন তো, দেখি দেখি উত্তর করতে পারেন কিনা প্লিজ। হ্যাঁ, দেখি আমাদের সাথে যারা আছেন এটা আমরা পারি কিনা একটু ট্রাই করি। হ্যাঁ, আমার বিশ্বাস সবাই পারবো, আমরা সবাই সবাই। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখছেন অনেকে উত্তর করতেছেন, থ্যাংক ইউ। ওয়াও, চমৎকার। আচ্ছা, বি হবে একজন লিখছে। আচ্ছা দেখেন, শি লুকড কিউট, তাকে কিউট দেখাতো। এই যে লুকড মানে আগে দেখাইতো, এখন আর দেখায় না। তাহলে সে আর কিউট কি আলাদা? আলাদা না। তাহলে এটা কি বাবা? এটা কি? তাহলে এটা কিন্তু অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ সে মানে কিউট, কিউট মানে ভার্ব, মানে কিউট মানে সে, তাই না? আচ্ছা, তাহলে এটা বুঝে ফেলেছেন, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব হয়ে গেছে, আর এটা হয়ে গেছে সাবজেক্ট। এইবার আসেন দেখেন, কাকে কিউট দেখাইতো? তাকে। এইবার আপনি প্রশ্ন করেন যে ভাই তাকে কখন কিউট দেখাইতো? এই উত্তর আসতেছে অ্যাট হার চাইল্ডহুড, বাল্যকালে। এখন মনে করেন জন্মের চকলেট মকলেট খায়া ফুলে টুলে গেছে আর কি, হ্যাঁ, অথবা ধরে নেন অনেক পরিশ্রম করে চেহারাটা ভেঙে গেছে বা শরীরে যত্ন নেয় না। তাহলে কখন কখন প্রশ্নের উত্তর আমরা পেয়েছি অ্যাট হার চাইল্ডহুড, এটা একটা এক্সটেনশন। যদি আপনাকে প্রশ্ন করে এটা কি, এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব ফ্রেজ, আপনি নিঃসন্দেহে বলবেন এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। হোয়াই অ্যাডভার্ব ফ্রেজ? কারণ এখানে কখন প্রশ্নের উত্তরে একাধিক আমরা অংশ পেয়ে গেছি। তাহলে কমপ্লিমেন্ট এক্সটেনশন। মাশাআল্লাহ, এই যে দেখছেন দেখছেন চমৎকার উত্তর করতেছেন আপনারা। ধন্যবাদ ইশরাত জাহান জুই, সৈকত জামান ভাই, অনেকে উত্তর করছেন, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আরাফাত ভাই, তানভীর ভাই, ফাতিহা জাহান, ফাতিহা আমার মেয়ের নামও ফাতিহা, পূর্ণতা রায়, জায়েদ ভাই, তামিম ভাই, আচ্ছা আচ্ছা, শারিয়ার ভাই, হ্যাঁ, প্রিয়ন্ত রায়, মাশাল্লাহ, সবাই কারেক্ট আনসার লিখছেন। হ্যাঁ, সবাই কারেক্ট আনসার লিখছেন, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন তাহলে পরেরটা। হ্যানা ইনভাইটেড আস ইয়েস্টারডে, কুইকলি আনসার করি আমরা, দেখি। হ্যাঁ, আবু সোয়াইব হোসেন, শিফাত ভাই। আচ্ছা দেখি আমরা এটা এটা কে কত কুইকলি আনসার করতে পারি। জাস্ট এ বি সি ডি লিখলেই হবে। হ্যাঁ, জাস্ট এ বি সি ডি লিখলেই হবে। হ্যাঁ, এস এম তামিম বলতে চাই আজকে আমার নাম না নিলে ক্লাসে আগুন জ্বলবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এবার একটু পানি ঢালতে হবে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডে আমরা কল দিচ্ছি। নাসিমা বি বলছেন, তাসিন ভাই বলছেন সি। ওকে, আচ্ছা দেখি, হ্যানা ইনভাইটেড, হ্যানা দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করেন কাকে দাওয়াত দিয়েছিল? আমাদেরকে। তাহলে আমরা আর হেনাকে এক এক না আলাদা? আলাদা হলে কি? অবজেক্ট। এবার প্রশ্ন করেন তো যে ভাই হেনা যে দাওয়াত দিছে তা ভালো কথা, কখন দাওয়াত দিয়েছিল? ইয়েস্টারডে। কখন প্রশ্নের উত্তরে আমরা এক্সটেনশন পাই? যদি পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করে বলবেন অ্যাডভার্ব, অবজেক্ট প্লাস এক্সটেনশন। কই আছে কই আছে কই আছে? এই সিতে আছে। ওয়াও, যারা সি বলছেন, তানভীর ভাই, থ্যাংক ইউ। ভাইয়া সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা কি হয়? সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবেন, ইভেন অ্যাডজেক্টিভও হইতে পারে, আমরা যাবো এটা ধাপে ধাপে ইনশাল্লাহ। এইবার দেখেন তো, উই আর ইন ঢাকা, দেখে এই উত্তরটা কে দিতে পারেন? আচ্ছা, তার আগে আমাকে এখানে বলতে হবে এখানে আর এর বাংলাটা কি হবে। উই আর ইন ঢাকা, যেমন আমরা অনেকে বলি আর এর বাংলা হলো, হ্যাঁ, এম ইজ আর, তাই না? আর এর বাংলা কি পড়ে আসছেন? অনেকে অনেকে পড়ে আসছেন হয়, হই। এখন বলেন তো আপনি কি বলবেন? আমরা ঢাকায় হই। ভাই, জীবনে একবার হইছি, আমরা প্রতিদিন হওয়ার সুযোগ নাই। এইখানে আর এর বাংলা হইল আছি। উই আর ইন ঢাকা, আমরা ঢাকায় আছি। এই তো, থ্যাংক ইউ, মাশাল্লাহ, তো বস, শ্রেষ্ঠ একটা বস। আচ্ছা, তাহলে জাস্ট কোয়েশ্চেন করেন যে ভাইয়া আসো তো বুঝলাম, তা কোথায় আসো? উত্তর আসতেছে ঢাকায়। খেয়াল করেন, ইন ঢাকা, পুরোটার নিচে আন্ডারলাইন করা, পুরোটাই এক্সটেনশন। দুটো ওয়ার্ড একসাথে হবে অ্যাডভার্ব ফ্রেজ। অনেকে না বুঝা বলে ভাই ঢাকাকে কেন অ্যাডভার্ব বললেন? আমি কিন্তু ঢাকাকে অ্যাডভার্ব বলি নাই, ইন ঢাকাকে একসাথে ধরে অ্যাডভার্ব ফ্রেজ বলছি। আলাদা আলাদা মার্ক করলে এটা হয়তো প্রেপোজিশন, এটা হয়তো নাউন।
দুটো একসাথে চলে আসছে, এটা হয়ে গেছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এটা কি হবে? এক্সটেনশন। দেখছেন নাসিমা, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 4, আমি সহজগুলো করাই নিচ্ছি, হ্যাঁ, এরপরে আমরা মেডিকেলের কোয়েশ্চেনগুলো দেখব। বলেন এটা কি হবে? সাবজেক্ট, এটা হলো ভার্ব। হি স্টাডিড, সে পড়াশোনা করলো। হ্যাঁ, 4 নাম্বার প্রশ্নের উত্তর দেখি কে বলতে পারেন। হি স্টাডিড। হ্যাঁ, এই যে দেখেন আমাদের প্রি মেডিকেল কোর্সটাতে, হ্যাঁ আমাদের প্রি মেডিকেল কোর্সটাতে আমরা ঠিক এইভাবেই টপিকগুলো একদম বেসিক থেকে ধরে ধরে সামনের দিকে যাব, এত তাড়া নাই, এত প্যারা নাই। দেখি এই প্রশ্নটার উত্তর কে করতে পারেন। মাশাআল্লাহ। এবার দেখেন তো, শি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল বা সে কঠোরভাবে পড়াশোনা করেছিল। আপনি জাস্ট প্রশ্ন করেন তো ভার্বটাকে যে ভাই সে কিভাবে পড়েছিল, উত্তর আসতেছে কঠোরভাবে। কঠোর কিন্তু উনি না, সে আর কঠোর কিন্তু এক না, আলাদা। সো এইটা হলো এক্সটেনশন। আর আমরা জানি যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে খেয়াল করছেন, দিস ইজ আনডাউটেডলি অ্যান এক্সটেনশন অ্যান্ড অ্যান অ্যাডভার্ব। বাট আল্লাহ, আমাদের তামিম বলছেন শিওর ডি, কাম সারছে না। আচ্ছা 5 নাম্বার, দেখি 5 নং প্রশ্নের উত্তর কে বলতে পারেন। আগেরটা কি ছিল? শি স্টাডিড হার্ড। আর এই প্রশ্নটা কি? শি ইজ হার্ড। অবজেক্ট কেন নয়? এই যে এক ভাই প্রশ্ন করছে অবজেক্ট কেন নয়। অবজেক্ট হতে গেলে, দুর্দান্ত কোশ্চেন করছেন জাইয়াদ। দেখেন আমরা বলেছিলাম ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন আপনি যদি বলেন সে স্টাডিড, আপনি যদি বলতেন শি স্টাডিড ফিজিক্স, সে ফিজিক্স স্টাডি করেছিল অপূর্বতার কাছে, তাহলে আপনি এটাকে বলতেন যে ভাই অবজেক্ট। দাদা এখানে তো কি উত্তর আসে নাই, কিভাবে প্রশ্ন করে উত্তর পাইছেন জায়েদ? আই হোপ বুঝছেন। এইবার 5 নাম্বার দেখেন, শি ইজ হার্ড। বাংলা কি দাদা? বাংলা হলো সে হলো, এই হলোটা বলতে হয় না, নিষ্ঠুর, দয়া মায়া নাই এই বেডির। তাহলে এই বাক্যে দেখেন তো, সে আর হার্ড কি আলাদা? আলাদা না, উনি হার্ড, হার্ডেই উনি। তাহলে ভাই এই হলো লিঙ্কিং ভার্ব, এইটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর নিষ্ঠুর দিয়ে একটা মেয়ের দোষ বোঝাচ্ছে। আমরা জানি যে ওয়ার্ড দিয়ে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ হয়। এটা কমপ্লিমেন্টও হয়েছে, আবার এটা অ্যাজেক্টিভও হয়েছে। খেয়াল করেন এই বাক্যের হার্ড অ্যাজেক্টিভ, কিন্তু আগের বাক্যের হার্ড হয়েছে অ্যাডভার্ব। কেন বুঝছেন? দেখছেন এইখানেই মজা। ইংরেজিটা বুঝা বুঝা পড়লে এইভাবে মজা পাওয়া যায়। এইবার আসেন 6 নাম্বার, দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারেন। স্বপ্ন ডেমোনিও, কঠোর হবে না? হ্যাঁ নিষ্ঠুর বলতে পারেন, কঠোর বলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা জুই দাঁত বের করে ফেলছেন। আমির ভুইয়া লেখছেন 5-এর এ। আচ্ছা এটা 6-এরটা বলি বাবা আমরা। কঠোর হবে, হ্যাঁ কঠোর হবে তো, কঠোর বলা যায়, নিষ্ঠুর বলা যায়, কঠোর বলা যায়, কাঠখোট্টা বলা যায়, শোষা বলা যায়, ইষ্টুকুলুকুলু বলা যায়, ঠিক আছে। কি কঠিন মনে হইতেছে? আচ্ছা এবার আসেন, উই মেড হিম ক্যাপ্টেন 2 days ago। আমরা তাকে 2 দিন আগে ক্যাপ্টেন বানাইছি, 2 দিন আগে। তাহলে এইবার জাস্ট প্রশ্ন করেন তো ভাই, এই যে আমরা ক্যাপ্টেন বানাইছি, কাকে ক্যাপ্টেন বানালাম, কি বানালাম, কখন বানালাম? তাহলে এই যে দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো অবজেক্ট, এটার নাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। কেন ফ্যাক্টিটিভ ভার্ব? কারণ এটা হলো কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা বলেছিলাম যেই ভার্বের পর অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আশা করি ভুলে যান নাই, এটা হলো কমপ্লিমেন্ট। আর এটা কি বাবা? এটা এক্সটেনশন। এই 2 days ago যেহেতু একের অধিক ওয়ার্ড, 3টা ওয়ার্ডকে অ্যাডভার্ব বলা যায় না, এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল অর অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা এখানে অবজেক্ট পাইছি, কমপ্লিমেন্ট পাইছি, এক্সটেনশন পাইছি। তাহলে একই সেন্টেন্সে একসাথে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন থাকতে পারে কিনা চিল্লায় এখন। শুধু তোফায়েল হুজুরেই আপনারা চিল্লায় বলতেছেন ঠিক নাকি ব্যাঠিক, আমাদেরকে একটু মাঝে মাঝে বললেন বাবারা।
তামিম ভাই বুঝতেছেন তো ভাইয়া? এই দেখছেন ইংরেজি ভাই মারাত্মক সহজ ভাই, বুঝছেন? সহজভাবে যদি মানে বুঝতে পারেন বা আপনারা বোঝানো হয়, বিলিভ ইট অর নট, আপনারা বা আমরা যারা স্টুডেন্টরা ইংরেজি পারি না, এই দায় স্টুডেন্টের চাইতে তার টিচারের বেশি। কারণ তারা সহজ করে উপস্থাপন করা হয় নাই। সহজ করে উপস্থাপন করলে তার আর সমস্যা হতো না। এই যে আমাদের আমির ভুইয়া বলে ফেলছেন, গুড, সাব্বাস, 7 নাম্বার। দেখে এইটা কে বলতে পারেন? এইখানে 50% স্টুডেন্ট অনেক সময় কট খায়। দেখে আপনারা কি কট খাচ্ছেন নাকি টক খাচ্ছেন? আশিকুর রহমান ভাই বলতেছেন উনি খুব ভালো। জি, আপনাদের এখানে যারা আছেন সবাই বস, মাশাল্লাহ, সবাই বস। খালি আমি বাচ্চা মানুষ, কোচি মানুষ। যদি জিজ্ঞেস করে কোচির ইংরেজি কি, কবেন সুমন স্যার। মানে বাংলা হলো সুমন স্যার, তাই না? আচ্ছা, আর কতক্ষণ ক্লাস হবে? আর সর্বোচ্চ 15 মিনিট ক্লাস হবে, সর্বোচ্চ 15 মিনিট, 15, 16, 20 মিনিট এলে হলো সর্বোচ্চ। ঠিক ঠিক ঠিক। তাহলে এবার আসেন, শি ইনভাইটেড, সে দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করেন কাকে দাওয়াত দিয়েছিল? উত্তর হলো আমাকে। আমি আর সে এক না, আলাদা অবজেক্ট। এইবার প্রশ্ন করেন তো যে দাদা কোথায় দাওয়াত দিয়েছিল? ওই যে ওইখানে। তাহলে এটা হলো এক্সটেনশন। কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, তার মানে এটা অ্যাডভার্ব। কখন দাওয়াত দিয়েছিল? গতকাল। তাহলে এটা কি? এইটাও এক্সটেনশন, এটাও একটা ওয়ার্ড, তাই অ্যাডভার্ব। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন হয় না, এটা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন কোন জায়গায় আছে? ডি নাম্বারে আছে। এই যে, হ্যাঁ, ইউ গাইজ আর রিয়েলি ট্যালেন্টেড। হ্যাঁ, আপনারা আসলে ট্যালেন্টেড, মাশাল্লাহ। হাবিবা, নাসিমা, আবু সোহেল, শিহাব ও শিফাত, জায়েদ ভাই, তামিম ভাই, লিমন ভাই, শ্রেষ্ঠ ভাই, জুই ভাই না তো, জুই আম্মাজান, সবাই কারেক্ট লিখছেন। এইবার আসেন, এই দেখেন, আমরা এখন আস্তে আস্তে ধাপে ধাপে কোশ্চেনের দিকে যাচ্ছি। 47তম বিসিএস এর কোশ্চেন দেখেন। আমরা জানি যে অনার্স পাস করে বিসিএস পরীক্ষা দিয়ে বাংলাদেশের ফার্স্ট ক্লাস জব হোল্ডার হওয়া যায়। দেখি আপনারা এখন ইন্টার পাস করেন নাই বা কেউ কেউ হয়তো করছেন, দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর দিতে পারেন কি না। হ্যাঁ, ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স আ নাইট। প্রতি রাত্রে ইহানা মাত্র 4 ঘন্টা ঘুমায়। এখানে স্লিপস ভার্বটা কি? এটা কি পজিটিভ ভার্ব? এটা কি ট্রানজিটিভ? এটা কি ইনট্রানজিটিভ নাকি ফ্যাক্টিটিভ? আমরা বলছি যেই ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, যেটার থাকে না সেটা ইনট্রানজিটিভ, যার অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটা ফ্যাক্টিটিভ। আর পজিটিভ ভার্ব আমরা এখনো পড়াই না, রাইট ফর্মস অফ ভার্বে পড়াবো। জাস্ট পজিটিভটা আমি বলে দেই, সাবজেক্ট নিজে কাজ না করে যখন কাউকে দিয়ে করায় তখন তাকে পজিটিভ বলা হয়। পজিটিভ এখানে নাই, বাকি তিনটাতে কোনটা হবে দেখি কে বলতে পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই তো জানেন, বিশ্বাস করবেন কিনা, এই যে একটা ক্লাস করানোর পর বুঝছেন, যখন স্টুডেন্টদের মুখে হাসি দেখা যায়, হ্যাঁ, যখন স্টুডেন্টরা প্রশ্নগুলোর উত্তর করতে পারে, যেটা সে আগে জানতো না এখন জানে, মানে এইটা যে কত বড় নেশা, বুঝছেন? এটা খুব ভয়ঙ্কর লেভেলের নেশা। মানে এই নেশা আসলে মানে টিচার কখনো ছাড়তে পারে না। মোসাদ্দিকা আক্তার, মিতু, তুষি রায়, অবনী ভদ্র, জায়েদ, থ্যাংক ইউ। তাহলে দেখেন, ইহানা ঘুমায়। আপনি প্রশ্ন করেন তো ভার্বকে, ইহানা কাকে ঘুমায়? খেয়াল করেন, ইহানা ঘুমায়, ইহানা কাকে ঘুমায়? ভার্বটাকে আমরা প্রশ্ন করতেছি, ঠিক আছে? কাকে ঘুমায়? ইহানা কি ঘুমায়? ইহানা কতক্ষণ পর্যন্ত ঘুমায়? এখন আমরা জানি কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় অবজেক্ট, কিন্তু কতক্ষণ পর্যন্ত দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় এক্সটেনশন। তাইলে এই মাশাআল্লাহ, দেখছেন আপনারা পারতেছেন। এই যে বাবা, জাস্ট একটু খেয়াল করেন তো বাবা, এইটা হইলো সাবজেক্ট, এই হলো আমাদের ভার্ব। অনলি ফর 4 আওয়ার্স আ নাইট, এক রাতে মাত্র 4 ঘন্টা ঘুমায়। কতক্ষণ ঘুমায়? রাতে মাত্র 4 ঘন্টা ঘুমায়। তার মানে এইটা হলো এক্সটেনশন, এবং এইটা হলো বাবা অ্যাডভার্ব ফ্রেজ। ওই যে কতক্ষণ পর্যন্ত, এক্সটেনশন পাইছেন তো, অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, ও কায়ামত সে কায়ামত তাক ট্রাই করলেও জীবনে ট্রানজিটিভ হবে না। আর দেখেন, ফ্যাক্টিটিভ হইতে গেলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে হয়, তাহলে এটাও হবে না। আর পজিটিভ মানে নিজে কাজ না করে কাউরে দিয়ে কাজ করাবে, এটাও নাই। তাহলে হবে কোনটা? লালডা না কালাডা? এই যে কালাডা হয়ে গেছে, দ্যাটস ইট। এটাই তো না? মাশাআল্লাহ, দেখছেন আপনারা এই যে বিসিএস ক্যাডার হয়ে গেছেন সব। হ্যাঁ, আমার এক ভাইগনা আছে, হ্যাঁ, তো ও বলতো কি, আমার মামা ইংলিশে কমার্স, মানে অনার্স না, বুঝছেন, মানে আমারে বলতো আমার মামা ইংলিশে কমার্স। এই আপনাদেরকে বললাম বিসিএস বেকার নাকি, বিসিএস ক্যাডার, আপনারা আরো বড় কিছু হবেন ইনশাল্লাহ। এইবার আসেন, এই যে দেখেন তো ভাইয়া, ভাইয়া এই কোয়েশ্চেন কবে আসছে ভাইয়া?
এইটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2022-23। হ্যাঁ, 2022-23-এর ইংলিশ কোয়েশ্চেন। দেখি এবার আপনারা পারেন কিনা। এবার খালি আমারে আপনারা বলবেন, দেখেন আমরা যে এতক্ষণ এই টপিকগুলো পড়ছি, এগুলো কি আজাইরা? আজাইরা না, এগুলোর কাম আছে তো। ফাদার লাভস, ফাদার লাভস মি, বাবা আমারে ভালোবাসে। এইখানে এই যে ভালোবাসে, ভালোবাসাটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, সিম্পল ভার্ব, অক্সিলারি ভার্ব। স্যার আর কতক্ষণ ভাই? আর মাত্র কয়েক মিনিট। হ্যাঁ রাজু ভাই, এই 1 ঘন্টা 25-30 মিনিট ক্লাস করে আর কতক্ষণ বললে হবে না তো। আমরা টপিকগুলো যখন ধরবো আপনারা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা করে কাউন্ট করবেন। হ্যাঁ, আজকের ক্লাসটা ছোট, আজকের ক্লাসটা বেশি বড় না, ছোট্ট। হ্যাঁ, আচ্ছা আমি বলি যারা মেডিকেলের জন্য ডেডিকেটেডলি পড়তেছেন, শুধু মেডিকেল না, যে কোনো কিছুর জন্য ডেডিকেটেডলি পড়তেছেন, ডেডিকেশন সহ এই ক্লাসটা আরেকবার দেখে একটু নোট করেন প্লিজ। আচ্ছা ধন্যবাদ। দেখেন তো আমরা এখানে অবজেক্ট পাইছি, কিন্তু কাকে ভালোবাসে? আমাকে। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। দেখি এটা কে বলতে পারেন? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা, এই ইউনিট 2018-19-এ। দেখি এই প্রশ্নটার উত্তর কে বলতে পারেন? তামিম, হাবিবা, লিমন, রনি ভাই, ইশরাত জাহান জুই, তো মাশাল্লাহ। পূর্ণতা, স্নিগ্ধ কাঠগোলাপ। দেখি আমরা এটা বলতে পারি কিনা। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করেছিল। আপনি প্রশ্ন করেন তো, সে কাকে জন্মগ্রহণ করেছিল, সে কি জন্মগ্রহণ করেছিল? ভাই এই প্রশ্ন জীবনেও করা যায় না, তার মানে এটা অবজেক্ট নাই, ট্রানজিটিভ হইল না। লিঙ্কিং ভার্ব হইলে আগেরটা পরেরটা এক হইতে হবে। আপনি কি বলবেন সে মানে 1980, 1980 মানে সে? ভাই 1980 হলে একটা সময়কাল, আর উনি হচ্ছেন ব্যক্তি। ব্যক্তি আর সময় জীবনে এক হইতে পারে না, তার মানে এটা লিঙ্কিং ভার্ব না। নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর আমি একটু এখানে বলি যে ভার্ব দেখে সহজ করে বলতেছি আর কি, টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে, নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। এখন বলেন তো, আপনি এটা দেখে পাস্ট টেন্স চিনছেন না, তাহলে এটা তো নন ফাইনাইট ভার্ব জীবনেও হবে না। তাহলে যেহেতু এই ভার্বের পরে অবজেক্ট নাই, কি আছে? আছে মূলত একটা এক্সটেনশন। কেন এক্সটেনশন? কারণ আপনি প্রশ্ন করেন কখন জন্মগ্রহণ করেছিল, কখন জন্মগ্রহণ করেছিল, উত্তর আসতেছে 1980 সালে। তাহলে অবজেক্ট নাই, এক্সটেনশন আছে। হ্যাঁ, এই এতটুকু কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, এটা তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। দেখছেন? পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। এইবার চলে আসি, দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট 2018-19 সালে এই প্রশ্নটা আসছে। দেখি আমরা কে এই প্রশ্নটার কারেক্ট আনসার করতে পারি। এই প্রশ্নটার কারেক্ট আনসার কে কে করতে পারি? মেহেদি ভাই বলছেন স্যার ইংলিশের আর নেক্সট ক্লাসগুলো আমরা কোর্স ভর্তি না হয়ে পাবো নি। এই ক্লাসটা আপনাদের সাথে আমরা মূলত লাইভ করলাম, তো পরের ক্লাসগুলো মনে হয় জাস্ট আমাদের ওই সিক্রেট গ্রুপে হবে। হ্যাঁ, পরের ক্লাসগুলো হ্যাঁ সিক্রেট গ্রুপে হবে। পারবো না আমরা? দেখেন তো ইনশাল্লাহ। হ্যাঁ তো মাশাআল্লাহ অনেকে লিখছেন। দেখেন আমাদেরকে বলতেছে, দেখছেন সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এইরকম স্ট্রাকচারটা ক্যান বি ফাউন্ড। কোথায় পাওয়া যায়? তাহলে আমরা দেখি লিঙ্কিং ভার্ব মানে কি, ওই আগেরটা পরটা এক হবে। দে ডু নট সিম, তাদেরকে মনে হয় না নার্ভাস। মানে দেখেন তো, তাদেরকে নার্ভাস মনে হয়, তারা নার্ভাস একই ব্যক্তি, কিন্তু এখানে জাস্ট নটটা উঠায় দেন, দে সিম নার্ভাস। তাহলে এইটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটাই কারেক্ট আনসার, কারণ এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্য টেলিফোন র্যাং, টেলিফোনটা বাজলো, এখানে ভার্ব আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট কিচ্ছু নাই। শি ডাজ নট লাভ, সে হাসে না, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট নাই। শি উইল বাই, সে, এখানে দেখেন বাই মানে কেনা, মাথায় রাখবেন, বাই মানে হচ্ছে কেনা, আবার বাই মানে হলো কিনে দেয়া। হ্যাঁ, কাউকে কিনে দেয়া। শি উইল বাই, সে কিনে দিবে, কাকে কিনে দিবে? অনিন্দাকে, হ্যাঁ অনিন্দিতাকে। এটা হলো অবজেক্ট।
কি কিনে দিবে? একটা গিফট। আপনি কি বলবেন অনিন্দিতা মানে গিফট, গিফট মানে অনিন্দিতা? নো, দুইটা আলাদা। এইটাও অবজেক্ট। তাহলে এইটা হলো ভাই ট্রানজিটিভ ভার্ব। এইখানে লিঙ্কিং ভার্ব হলো জাস্ট নাম্বার এ, নাম্বার 1। ঠিক আছে, পারা যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, থ্যাংক ইউ। এইবার আসেন, ফায়ার বার্নস, আগুন পোড়ায়, আগুন পোড়ায় বা আগুন জ্বলে। দেখেন, আগুন জ্বলে বা আগুন পোড়ায়, এই এখানে কে বলতে পারবেন বার্নস ভার্বটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কপুলেটিভ? এই কপুলেটিভের অ্যানাদার নাম হলো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব। এটার একটা নাম কি বাবা? আরেকটা নাম হলো কপুলা। বলেন দেখি, এইটা কে বলতে পারেন? কুইকলি বলতে হবে। এটা আমরা দেখি কে কে পারি, পারা যায় কিনা? দেখছেন তো, ডেন্টালে কোয়েশ্চেন কিন্তু। দেখি এই প্রশ্নটার উত্তর কে কে করতে পারি কুইকলি। ফায়ার বার্নস, সি। এই তো, গুড, থ্যাংক ইউ। এটা সি। দেখেন, আগুন জ্বলে বা আগুন পোড়ায়, কি পোড়ায় কাকে পোড়ায় নাই, শুধু ভার্ব আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট নাই, পজিটিভ হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, তারপরে দেখেন ট্রানজিটিভ হচ্ছে না, কপুলেটিভ তো জীবনে হবে না, ইনট্রানজিটিভ। দেখছেন? এইবার আসেন, আই কেম টু ইংল্যান্ড। ও আচ্ছা, এটা এটা একটু ডিফারেন্ট ওয়েতে আসছে আর কি, আপনাদের মনে আছে? আচ্ছা, আপনারা জাস্ট মাথা রাখবেন, ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা অ্যাডভার্ব ফ্রেজ পাই। এই অ্যাডভার্ব ফ্রেজটা সাধারণত 2+V1, হ্যাঁ, উদ্দেশ্য বোঝায়। যেমন শি ফোনড মি, সে আমাকে ফোন করেছিল। এই যে দেখেন ভার্ব, এই ভার্বটাকে জাস্ট প্রশ্ন করেন, কেন ফোন করেছিল? টু নো দ্য নিউজ, নিউজটা জানতে। তাহলে এই কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর আমরা সবসময় ইনফিনিটিভ দিয়ে দেবো। হ্যাঁ, ইনফিনিটিভ দিয়ে। এই যে দেখেন, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ এবং ইনফিনিটিভ দিয়ে আসছে। দেখেন তো ভাই, আই কেম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে এসেছিলাম বা ইংল্যান্ডে আসলাম। প্রশ্ন হচ্ছে কেন আসলাম বা কেন এসেছিলাম? টু লার্ন ইংলিশ। এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে, খেয়াল করেন। দেখছেন, এই যে ম্যাটের কোয়েশ্চেন কিন্তু, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। আচ্ছা, এইবার আসেন, দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। এই বাক্যটার বাংলা কে বলতে পারবেন? দেখি একটু কুইকলি বলেন তো। হ্যাঁ, এই বাক্যটার বাংলা কে বলতে পারবেন? দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এখানে শর্টলি শব্দটা, হ্যাঁ, মানে এই বাক্যটার বাংলা কে বলতে পারবেন? একটু বলেন তো। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। তাহলে দেখেন, দ্য ফ্লাইট ইজ লিভিং, লিভিং মানে ত্যাগ করা, চলে যাওয়া। এখানে ফ্লাইটটি বা বিমানটি, বিমানটি কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট বা বিমানবন্দর ত্যাগ করবে বা ত্যাগ করতে যাচ্ছে। খেয়াল করেন দেখি, এবার কে উত্তর দিতে পারেন? আচ্ছা, আমরা জাস্ট একটু খেয়াল করি তো, আমরা একটু আগে পড়ে আসছি কিন্তু। দেখেন, দ্য ফ্লাইট, এটা হলো সাবজেক্ট, ইজ লিভিং ত্যাগ করছে। আপনি প্রশ্ন করেন তো কখন ত্যাগ করছে? উত্তর আসতেছে শর্টলি। এইটা একটা অ্যাডভার্ব, এটা একটা এক্সটেনশন। এই অ্যাডভার্বকেই তারা এখানে অ্যাডভার্বিয়াল বলছে। দেখছেন? এই তো, ধন্যবাদ। স্বামী বলছে বিমানটি শীঘ্রই ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, ছেড়ে যাচ্ছে বা এয়ারপোর্ট ত্যাগ করছে। ফাদার লাভস মি, আচ্ছা এই কোশ্চেনটা দুইবার আসছে আর কি। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 আসছে। এখানে লাভটা কি, এটা আমরা একটু আগে দেখছি, ট্রানজিটিভ ভার্ব, মানে এটা ডাবলিং হয়ে গেছে। 16 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব ক্লজ। দেখি এটা বলতে পারেন কিনা। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22-এর কোয়েশ্চেন। দেখি 16 নং প্রশ্নের উত্তর কে বলতে পারেন? অ্যাডভার্ব বের করার টেকনিক কি? অ্যাডভার্ব বের করার টেকনিক কি মনে আছে তো? কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, হ্যাঁ, ইত্যাদি দিয়ে প্রশ্ন করেন। দেখেন,
আর আমাদের কাছে চাওয়া হয়েছে কিন্তু অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, আপনাদেরকে একটু বলে নেই, হ্যাঁ, ক্লজ জিনিসটা কি মাথায় রাখবেন। ক্লজ হলো, এগুলো নিয়ে আমাদের সামনে ডিটেলস ক্লাস হবে, একগুচ্ছ ওয়ার্ড। ক্লজ হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব মানে হলো, ফাইনাইট ভার্বটা কি জিনিস? ফাইনাইট ভার্ব মানে হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো এখানে ক্লজ আছে কিনা। ওয়াও, এই যে দেখছেন অলরেডি সবাই উত্তর করে ফেলছেন। হ্যাঁ, অলরেডি সবাই উত্তর করে ফেলছেন। এই দেখেন, ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার, তোমাকে এখানে অ্যালাউ করা হতে পারে, অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট, একমাত্র যদি তুমি একজন ছাত্র হও। এই যে একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এই দেখেন, এটা একটা অ্যাডভার্ব ক্লজ, সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে। আর বাকি জায়গাগুলোতে দেখেন আপনি ওইভাবে আর পাইতেছেন না। ঠিক আছে, ক্লজের ক্লাসে গিয়ে আমরা এটাকে আরো ডিটেল দেখাবো, আমি জাস্ট প্রশ্ন দেখাইলাম। তাহলে দেখেন, তোমাকে অ্যালাউ করা হবে, প্রশ্ন করেন তো আমাকে কখন অ্যালাউ করা হবে? আমাকে অ্যালাউ করা হতে পারে, তা কখন অ্যালাউ করা হতে পারে? ওই যে ইফ ইউ আর স্টুডেন্ট, যদি তুমি একজন ছাত্র হও। বি হবে না তো, বিতে হবে কোথায়? বি হবে না তো, হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজ হবে না। কেন হবে না? কারণ অ্যাডভার্ব ক্লজ হইতে গেলে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হইতে হয়। এগুলো নিয়ে ক্লজের ক্লাস আমরা আরো ব্যাখ্যা করবো বাবা। হ্যাঁ, দেখেন, বি তো জাস্ট একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স না, মানে একটা সেন্টেন্সে দুটো পার্ট না থাকলে কখন আপনি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ক্লজ পাবেন না। আচ্ছা, এইবার চলে আসি আমরা। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টোয়াইস। এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22-এর কোয়েশ্চেন। এইখানে আপনারা বলবেন টোয়াইস শব্দটা এখানে কি এবং কিভাবে বুঝতেছেন এটা। এই হাবিবাব, দিস টাইম হচ্ছে ফ্রেজ। এই তো, থ্যাংক ইউ। দিস টাইম কিন্তু ক্লজ না, ফ্রেজ। আমাদের কাছে ক্লজ চাওয়া হয়েছিল বাবা। ঠিক আছে, আচ্ছা, একটু ট্রাই করি আমরা। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টোয়াইস। এই যে মনে আছে আমরা ভার্বকে বলছিলাম কতবার দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়। আপনি যদি বলেন একবার ওয়ান্স, দুইবার টোয়াইস, তিনবার থ্রাইস, চারবার ফোর টাইমস, পাঁচবার ফাইভ টাইমস। তাহলে এই যে দেখেন, শিক্ষক রিপিট করলো কতবার? দুইবার। তাহলে এটা একটা অ্যাডভার্ব। দেখছেন নি? মাশাআল্লাহ। এইবার চলে আসেন, আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস। আমি তোমাকে দুইবার বলেছি। এই যে টোল্ড বলেছিলাম, তা বাবা প্রশ্ন করেন কতবার? এই যে ডেন্টালের দেখেন, এই কোশ্চেনেই আসছে কবে? এইটা আসছে একবার 21-22-এ, আরেকবার আসছে 19-20-এ। দেখেন, জাস্ট সেন্টেন্সটা চেঞ্জ করছে। কতবার বলেছিলাম? টোয়াইস। দুইবার বলছিলাম। দেখেন, পারা যাইতেছে? দেখছেন, আমি বলছি না আপনারা ইজিলি পারবেন। আমি তো বলছি আপনারা ইজিলি পারবেন। এখন সমস্যা হইতেছে কোন জায়গায় জানেন? আমরা যখন এগুলো স্টাডি করি না, আমরা তখন পারি না। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই ক্লাসটা কমপক্ষে আরও একবার দেখবেন। কমপক্ষে আরও একবার দেখে একটু কষ্ট করে নোট করবেন। আচ্ছা, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আমরা 44 নম্বর স্লাইডে আছি। আমি আপনাদেরকে একদম শুরুর দিকে বলেছিলাম আল্লাহ তাআলা সাবজেক্ট হওয়ার যোগ্যতা মাত্র 6টা জিনিসকে দিয়েছে। এক, নাউনকে দিয়েছে। কাকে দিয়েছে বাবা? নাউনকে। 2 নাম্বার প্রোনাউনকে। নাউন প্রোনাউন আমরা চিনি, নাউন ফ্রেজ, নাউন ক্লজ চিনি। জিরান্ড কি জিনিস? আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে, মানে যখন সাবজেক্ট অবজেক্ট হয়, তখন সেটাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। এইবার আসেন তো আমরা একটু দেখি আমাদের এখানে মিলে গেছে কিনা। মিলে গেছে কিনা আমরা একটু দেখি। দেখেন, এই যে যখন বলা হচ্ছে ওয়াকিং, এই যে ওয়াকিং শব্দটাকে আপনি ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে পাইছেন। আর আপনি একটু আগে পড়ে আসছেন, সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে, তখন তাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। আবারও বলি, সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। আইএনজি যুক্ত ভার্ব নাউনের কাজ করলে তাকে কি বলা হয়? জিরান্ড। দিস ইজ কল্ড জিরান্ড। জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমি আপনাদেরকে পুরো একটা ক্লাস করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার বলেন, উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। আচ্ছা, আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। দেখেন, এই যে প্রশ্নটা 2023-24-এর মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ম্যাটে আসছিল। এখন
এই চমৎকার একটা কোশ্চেন দেখতে গিয়ে আপনাদের সাথে একটা মারাত্মক বিষয় আমি শেয়ার করি। দেখেন, এগুলোকে এভাবে বলা যায় সাম awkward synonymous prepositions। মারাত্মক একটা জিনিস শিখতেছেন, জাস্ট যদি মাথায় থাকে ইনশাআল্লাহ পরীক্ষার খাতায় সুপার ডুপার রিপ্লাই দিতে পারবেন। কেমন? আচ্ছা, আমরা জানি ছাড়া এর সমার্থক মানে এর মানে প্রেপোজিশনটা হলো উইদাউট। এই উইদাউটের অনেকগুলো সমার্থক প্রেপোজিশন আছে, যেমন বাট মানে ছাড়া, যেমন এক্সেপ্ট মানেও ছাড়া, যেমন বারিং, এটা হয়তো আগে খেয়ালই করেন নাই, বারিং মানেও ছাড়া, যেমন সেভ মানেও ছাড়া, যেমন সানস এর মানেও ছাড়া। অল দিজ আর প্রেপোজিশনস। তাহলে খেয়াল করেন, ছাড়া ধরা না কিন্তু, ছাড়া, উইদাউট, বাট, এক্সেপ্ট, বারিং, সেভ অ্যান্ড সানস। এখন ওস্তাদ আপনাদেরকে আমি একটা বাক্য দেখাইতেছি, এই বাক্য দেখলেই বুঝতে পারবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, ধরেন আমি একটা সহজ বাক্য লিখতেছি যে পুলিশ উইল সেভ এভরিবডি or everyone, save the terrorist। এইবার আপনারা আমারে বলবেন দেখি, আমার সাথে যারা যারা আছেন, এই দুটো সেভের পার্টস অফ স্পিচ কি? হ্যাঁ, আমাদের গৌতম মুদি দাদা লিখছেন হচ্ছে বিসাইডস। বিসাইডস শব্দটা দাদা প্রেপোজিশন না, ওইটা হচ্ছে মূলত একটা কনজাংশন, যেটা এক্সট্রা তথ্য অ্যাড করার জন্য আসে। হ্যাঁ, মোটের উপর অধিকন্তু বোঝাতে গেলে আমরা বিসাইডস ব্যবহার করি, সেটা কিন্তু একটা কনজাংশন। ঠিক আছে, যেমন ধরেন আমি বললাম যে গৌতম মুদি দাদা নিয়মিত আমাদের সাথে পড়াশোনা করে, গৌতম মুদি দাদা আমাদেরকে মাঝে মাঝে তার এলাকায় চা খাওয়ায়, পাশাপাশি তিনি আমাদেরকে বিশেষ দিন উপলক্ষে ট্রিট দেয়। ঠিক আছে, এরকম আর কি। এই যে বিসাইডস, অতিরিক্ত তথ্য দিতে গেলে অ্যাড করি আমরা। সো ফার্স্ট ওয়ান আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল ভার্ব, তাই না? এই মডেলের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আর এই যে সেইভ, এই সেইভটা মূলত উইদাউট বোঝাচ্ছে, খেয়াল করছেন? সো দিস ইজ আনডাউটেডলি আ প্রেপোজিশন। ঠিক আছে না? এই যে হাবিবা, মোসাদ্দিকা আক্তার, মিতু, লিমন ভাই, স্বপ্ন দত্ত, হাবিবা, হ্যাঁ লিখে ফেলছেন। তাহলে দেখেন, উই ওয়ার্ক এভরি ডে, আমরা প্রতিদিন পড়াশোনা করি, আমরা প্রতিদিন কাজকর্ম করি, এক্সেপ্ট, এই যে আপনি এখানে বলতে পারতেন বাট, আপনি এখানে চাইলে বলতে পারতেন সেভ, ইভেন আপনি এখানে বলতে পারতেন সানস। অল দিজ আর প্রেপোজিশনস, মিনস উইদাউট প্রেপোজিশন। ওকে, এটা আমরা একটু আউটসাইডের কোয়েশ্চেন রাখছিলাম। পারা গেছে না? এই যে পারা গেছে। দেখেন এবার দেখেন, উইচ সেন্টেন্স ইউজেস ইনকোহেটিভ ভার্ব। ইনকোহেটিভ ভার্ব, ইনকোহেটিভ ভার্বটা কি? দেখেন, যেই ভার্ব দিয়ে, সহজ কথা করে বলি আমি আর কি, হ্যাঁ, যেই ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়া বা রূপান্তর হওয়া বোঝায়। তাকে ইনকোয়েটিভ ভার্ব বলে, চয়েটিভ না। হ্যাঁ, ইনকোয়েটিভ ভার্ব। তাহলে দেখেন, ইট ইজ আ ডার্ক। এখন আমি যদি বলি ইট ইজ আ ডার্ক, এটা আসলে বাক্যই হয় নাই। আমি বলতে পারতাম ইট ইজ আ ডার্ক কিছু একটা দিতে পারে, ডার্ক পিকচার, ডার্ক সামথিং। ঠিক আছে, হয়তো কিছু একটা ছিল, তার মানে কি এখানে হওয়া বুঝাইতেছে না, কিছু একটা হয়ে গেছে অলরেডি, এটা বুঝাইতেছে। কিন্তু আপনি যখন বলতেছেন ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হচ্ছে, এই যে দেখেন পরিবর্তন বুঝাইতেছে। আপনি যদি বলেন হি ইজ উইক, আপনি যদি বলেন হি ইজ বিকামিং উইক, তাহলে পরিবর্তন হওয়া বুঝাইতো। হ্যাঁ, তারপর দেখেন হি ওয়াজ কিং, হচ্ছে না। তাহলে এখানে একটা জিনিস দিয়ে পরিবর্তন হওয়া বুঝাইতেছে, এটা কি? ইট ইজ গ্রোয়িং ডার্ক। ওকে, আচ্ছা এইবার আসেন 48তম বিসিএস এর একটা কোয়েশ্চেন দেখি, এই প্রশ্নটার উত্তর আমাদের কোন ভাই বোনেরা দিতে পারে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে ভাইয়া এইটা তো আমরা শিখি নাই। হ্যাঁ, এইটা তো আপনারা শিখে আসছেন। কোথায় শিখে আসছেন? উই আর অলমোস্ট, হ্যাঁ, আমরা এন্ডের দিকে চলে আসছি। দেখেন,
আমরা এটা শিখছি কিনা দেখেন তো ভাইয়া। আমরা বলেছিলাম কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা সাবজেক্ট হওয়ার যোগ্যতা 6টা জিনিসটা দিছে। কি কি? নাউন, প্রোনাউন, সরি, আমরা কোন কোন জিনিসগুলো পাইছিলাম? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, আরেকটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? 2+V1, 2+V1 এর সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে। ঠিক আছে, তাহলে আসেন, এটা হলো আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন। একবার লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। এখন আমরা একটু খেয়াল করি, দেখেন এইখানে কি ভার্ব আছে? হ্যাঁ, ভার্ব হলো ইজ, তার মানে আমার এখানে দরকার কি? সাবজেক্ট। তাহলে দেখেন হেল্পড, এটা তো V3। হেল্পড কি? V3 কখনো সাবজেক্ট হতে পারে না। টু এর পরে কখনো হেল্পিং হয় না, এটা হেল্প হলে হতো। আর টু হ্যাভ হেল্প, এটা তো হবে না। তাহলে রাইট আনসার হচ্ছে এই, টু হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করা, ইজ আ গ্রেট ডিড, একটা মহৎ কাজ। দেখছেন তো বাবা, এই যে হয়ে গেছে। দেখেন এই টু হেল্পিং কেন? হ্যাঁ, শুধু হেল্পিং হলে হয়তো, কিন্তু এটা খেয়াল করেন, এটা যদি শুধু এরকম থাকতো হেল্পিং আদার্স তবুও হয়তো, কারণ জিরান্ড হইতে পারে, ইনফিনিটিভ হতে পারে, কিন্তু টু এর পরে তো আর আইএনজি যোগ হবে না। ঠিক আছে, এই তো, থ্যাংক ইউ ফারিহা জামান, রাতুল, জিসান খান, তৌহিদ ভাই, শহীদুজ্জামান, শিফাত ভাই, এই তো লিমন ভাই। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, রাতুল সাহেব, সায়েম সাহেব, পূর্ণতা রায়, ফারিহা জামান। ওকে, সো এই ছিল মূলত আমাদের আজকের প্রথম ক্লাসটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ যে যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করেছেন, ইনশাআল্লাহ আপনাকে আজকের পরে কেউ যতবারই চেষ্টা করুক, যেভাবেই চেষ্টা করুক, এই ক্লাসটা যদি আপনি আরেকবার রিভিশন দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার যা হওয়া উচিত, যেখানে যা বসা উচিত, এখানে আপনারা কেউ আটকাতে পারবে না। সো এই ছিল হলো আমাদের মূলত আজকের ক্লাসটা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ক্লাসটা আপনারা ঠিকঠাক মতো যদি ভালোভাবে দেখেন, আপনার সেন্টেন্স প্যাটার্ন বুঝতে আর কখনোই সমস্যা হবে না। তো যারা আমাদের সাথে এতক্ষণ ক্লাসে যুক্ত ছিলেন, আমাদের একটা ক্লাস তো আপনারা করতেই পারলেন, দেখলেন যে আমরা আসলে কোনো একটা টপিক নিয়ে যখন আলোচনা করি, আমরা চেষ্টা করি এই টপিকটার একবারে গোড়া থেকে আস্তে আস্তে চূড়ায় যেতে। তো দেখেন, গোড়ায় গোড়ায় গলদ থাকলে চূড়ায়ও গলদ হয়। এই জন্য আমাদের ফার্স্ট কাজ হয়, আমরা গোড়া ধরে তারপর ধীরে ধীরে চূড়ায় যাই। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসটা আপনাদের সাথে। আশা করি আমাদের এই প্রি মেডিকেল ব্যাচের, মানে মেডিকেল ব্যাচের আর কি, এসিএস এর ক্লাসটা আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের এই ক্লাসটা আরেকবার, মানে আমি রিকোয়েস্ট করবো আরেকবার আপনারা একটু দেখবেন ইনশাল্লাহ। আর যারা যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছেন, একবারে নিঃসন্দেহে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের অতীতের কোর্সগুলোতে কিছুটা ভুলভ্রান্তি বা কমতি থাকলেও এবার আমরা সবাই বদ্ধপরিকর, হ্যাঁ, আমরা মানে দৃঢ় সংকল্প যে এই কোর্সে ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা ইনশাআল্লাহ শতভাগ শতভাগ আমাদের থেকে পাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, টাটা।